গল্প সন্ধি হৃদয়ে হৃদয়ে। লেখনীতে আশরিফা সুলতানা জেবা। অন্তিম পর্ব। সেই ছোট্ট বেলা থেকেই শ্রেয়া এক নীরব কন্যা। নিশ্চুপ, চাপা স্বভাবের অধিকারিণী। মূলত বাবার প্রতি ভীতিটাই ওকে এমন করে তুলেছে। বিশেষ করে শৈশবকালে যখন খেলার সঙ্গীদের কাছ থেকে অবহেলিত হয়ে ফিরে আসতো, ওর ভিতরটা ঠান্ডা, শীতল হয়ে যেত। সেটা প্রস্ফুটিত হতো বাহ্যিক অংশেও। বাবার গর্জন শুনলে ও মাঝে মাঝে মায়ের পেটে মুখ গুজে চুপচাপ দাঁড়িয়ে থাকত। একটা শব্দও উচ্চারণ করত না, শুধুই ভিজিয়ে দিত মায়ের আটমৌরে সুতি কাপড়টা। বিষাদে, অবহেলায়, হারানোর বেদনায়, তিক্ত মুহূর্ত, স্মৃতিতে ওর মন ধীরে ধীরে আরো ঠান্ডা হয়ে যায়। কখনো মায়ের মৃত্যুর পর আপনজনের ছোঁয়া পায়নি সে। খোলামেলা, প্রাণবন্ত হয়ে মেশা হয়নি কারো সঙ্গে। মা ব্যতীত অন্য কোনো আপন মানুষের স্পর্শ কেমন হয় সেটা আগে জানতো না শ্রেয়া। কপাল গুণে রক্তের না হলেও আপন হতে পেরেছে প্রিয়। তবুও জোরদার রেশ রয়ে যায় অল্প স্বল্প, ঈষৎ। এখন অনেক আপনজন ওর। বাবা, আম্মা, দেবর, বেস্ট ফ্রেন্ড, ননদ, দাদি, রহিমা খালা সবাই আছেন, প্রাণের চেয়েও প্রিয় হয়ে উঠেছে একটা মানুষ, যে সম্পর্কে ওর স্বামী। এত এত আপনজনের ভিড়ে ওর নিজেকে আর অসহায়, এতিম মনে হয় না। যারা যারা ওকে অপছন্দ করে, একদিন ওদের মনে ওর জন্য একটা সুন্দর জায়গা তৈরি হবে, এটা ওর দৃঢ় বিশ্বাস। আমার বউ আমার সাথে এত মিষ্টি করে কথা বলে না কেন? মাঝে মাঝে বললেই পারে আপনি আমার স্বামী। দূরে দূরে কেন থাকেন? আদর করতে পারেন না? পিছন থেকে ফিচেল, রসাত্মক কণ্ঠস্বর তীক্ষ্ণভাবে বিঁধে শ্রেয়ার শ্রবণনালীতে। হাতের মোবাইলটা রেখে তড়িঘড়ি করে ব্যতিব্যস্ত হয়ে ঘুরে দাঁড়ালো ও। তৎক্ষণাৎ চক্ষু ক্যানভাসে আঁকে সুন্দর একটা দৃশ্য। তুর্যর হাতে বকুল ফুলের মালা। এটা কই থেকে আসলো? কি মন মাতানো সুঘ্রাণ! বড্ড মাতোয়ারা হয়ে উঠেছে নিস্তব্ধ কক্ষটা। এই ঘ্রাণটার সঙ্গে আধা ঘন্টা পূর্বেই তো ওর প্রিয় সাক্ষাৎ হয়েছিল। ওরা যেই জায়গায় দাঁড়িয়ে গ্রোগাসে ভর্তা খেয়ে যাচ্ছিল সেখানেই অবস্থান বকুল ফুলের গাছটা। কত অবলীলায় মধুর সৌরভ বিলিয়ে দিচ্ছিল সবাইকে। ও ভেবেই নিয়েছে চাচার ভর্তা বেশি বিক্রি হয় এই গাছের কারণেই। সুবাস লুফে নিতেই হয়তো মানুষ ভর্তার অজুহাতে মিনিটের পর মিনিট দাঁড়িয়ে থাকে। কিন্তু তুর্যর হাতে বকুল ফুলের মালা এলো কোত্থেকে? লজ্জায় প্রশ্ন করতে পারছে না সে। কৃষক বলল সামনে দাঁড়ানো ব্যক্তি। ওর কিছু বলার অপেক্ষাও করল না তুর্য। কোমল হাতটা টেনে নিজের কাছে নিল। বকুল ফুলের মালাটা কবজিতে জড়িয়ে দিতে মগ্ন হয়ে পড়ল। খুব যত্নের সাথে পরিয়ে দিচ্ছে। শ্রেয়া ফ্যাল ফ্যাল নয়নে চেয়ে রইল। ছোট্ট করে প্রশ্ন করে ব্যাঘাত ঘটালো তুর্যর কাজে। এটা কখন আনলেন? তুর্য বেজায় বিরক্ত হল। গম্ভীর কণ্ঠে বলল, প্রশ্নটা পরে করা যেত না? শ্রেয়া ভাবভঙ্গি আঁচ করে ধীমে স্বরে প্রত্যুত্তর করল, এখনই জানতে ইচ্ছে হলো তাই। আপনি কি বিরক্ত হয়েছেন? খুব। তোমাকে মারতে মন চাইছে। আমার রোমান্সের শত্রু তুমি। কত যত্ন করে পড়াচ্ছিলাম, এখন বিঘ্ন ঘটিয়ে যত্নে ত্রুটি রেখে দিলে। অধরে হাসি ফুটে উঠল শ্রেয়ার। ছোট ছোট বিষয়ে কত যত্ন মানুষটার। ভিতরে প্রচণ্ড ভালো লাগার পবন বইছে। একটা সময় ছিল চাইলেও কিছু পেত না, আর এখন না চাইতেন কত কিছু, কত সুখ পেয়ে যাচ্ছে। তুর্য মালাটা পরিয়ে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো। যেন অসাধ্য কাজ সাধন করেছে সে। ঠোঁটে প্রফুল্ল হাসি। নিঃশব্দতা। হাতটা এখনো ধরে রেখেছে। বলল, এটা আসার সময় এনেছি। শ্রেয়া থ হয়ে গেল। অনতিবিলম্বে জিজ্ঞেস করল, কই আমি দেখিনি যে? তোমার সব কেন দেখতে হবে? আমাকে দেখো। কাজল চোখে আমাকে দেখে চোখ দুটোকে ধন্য করো। দেখি তো আপনাকে। লুকিয়ে অনেক দেখি। আমার দেখা সুদর্শন পুরুষ আপনি। কথাগুলো কণ্ঠনালী মাধ্যমে বাহিরে এলো না। মনে পিঞ্জিরাবদ্ধ হয়ে থেকে গেল। তুর্য হাতটা ছেড়ে দিতে নিয়ে আবারও আঁকড়ে ধরল। দুই ওষ্ঠের সন্নিকটে নিয়ে আসে বকুলে সজ্জিত হাতখানা। শ্রেয়ার অন্তঃস্থল থেকে থেকে তিরতির করে কাঁপছে। তুর্য নরম ত্বকে ঠোঁট ডুবিয়ে দিল। চোখের পলকে শিরশির করে উঠল শ্রেয়ার সমস্ত অঙ্গ। সর্বাঙ্গে নিদারুণ কম্পন, আন্দোলন। দেহের তাপমাত্রা উষ্ণ। তুর্য বকুল ফুলের ঘ্রাণ নাসারন্ধ্রে টেনে নিয়ে ভ্রু উঁচিয়ে বলে উঠল, জ্বর আসছে নাকি? দেহের তাপ বেড়ে গেল হঠাৎ। শ্রেয়ার সমস্ত বদন রক্তাভ। লালের প্রলাপ পড়েছে।
মিহি কণ্ঠে উচ্চারণ করে, তেমন কিছু না। কিঞ্চিত তফাতে বোধহয় আর সইতে পারল না তুর্য। শ্রেয়ার হাতটা নিজের বুকের বা পাশে রাখে, কোমর জড়িয়ে দেহটা আঁকড়ে ধরে বুকের ভেতর। শ্রেয়া থমকে গেল, স্তব্ধ হয়ে পড়ল, অনিয়ন্ত্রিত হয়ে পড়ল হৃদস্পন্দন। তুর্যের বুকে অবস্থিত হাতটা বারংবার নড়চড় হচ্ছে, কাঁপছে। তুর্য হালকা ঝুঁকে আসলো, খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ মাখল শ্রেয়ার মসৃণ কোমল গালে। সঙ্গে সঙ্গে শ্রেয়ার হাতটা তুর্যর গেঞ্জি খামচে ধরে। তুর্য মৃদু হাসল, কোমরের বাঁধন কঠিন হতে কঠিনতর করে মিশিয়ে নিল চিকন দেহখানি। বলল, আমার সামান্য চুমুতে তোমার দেহের এত উত্তাপ? আগে জানতাম চুমুতে জ্বর ভালো হয়, আজ জানলাম চুমুতে জ্বর হয়। এটা অবশ্য নিব্বিদের জানা উচিত, নয়তো আজীবন ভাববে চুমুতেই বুঝি জ্বরের ওষুধ। শ্রেয়া ঠোঁট টিপে হাসে, তবে সেটা অগোচরে। তুর্য ওকে আঁকড়ে ধরে রেখেই কর্ণপাতায় ঠোঁট ছুঁয়ে বলল, আমার পছন্দটা পাল্টে গেল। তোমার পছন্দগুলো আমার চাওয়া হয়ে উঠল। তোমাকে স্ট্রং করতে যে আমি দুর্বল হয়ে পড়লাম তোমার প্রতি। কিভাবে হলো এসব শ্রেয়সী? অন্তপুরে ঝড়ের শুরু, সেই ঝড়ের প্রচণ্ড বেগ সবকিছু নাড়িয়ে তুলছে। শ্রেয়ার দু ঠোঁট নড়ে উঠল। আমি, একটা বাক্যের শুরু হয়েছিল সবে। পুরোটা বলার আগেই তুর্য শান্ত, নরম কণ্ঠে পুনর্বার বলে, আমি তোমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরি। নিরুত্তর, হতবাক শ্রেয়া। ওর শরীর বলিষ্ঠ বাহুবন্ধনে আবদ্ধ। আর কতটুকু শক্তি প্রয়োগ করলে একদম ঢুকে যাবে ও তুর্যর বুকে। বুকের কাছ থেকে হাত সরিয়ে দু হাত আস্তে ধীরে, মনে মনে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ও তুর্যর পিঠে রাখল। এতেই যেন সম্মতি লুকিয়ে আছে। নিমেষে আলিঙ্গন অত্যধিক গাঢ় হয়। সাহস সঞ্চয় করে একটা প্রশ্ন করল শ্রেয়া, আমাকে স্ট্রং দেখার জন্যই সেদিন ফুলসজ্জার রাতে ভালোবাসেন না বলেছেন, তাই না? এখনো কি বলেছি ভালোবাসি? তুর্যর নিরলস জবাব শুনে শ্রেয়া প্রতিবাদী কণ্ঠে বলল, আমি বুঝে নিয়েছি। আমার হৃদয় থমকেছে। সেদিন রাস্তায় বলা কথাগুলোর মানে বুঝতে আজ আর ভাবতে হয় না আমার। তুর্য মুখ সরিয়ে এনে শ্রেয়ার মুখের দিকে তাকালো। ততক্ষণে মাথা নুয়ে ফেলেছে শ্রেয়া। নিজের কথায় নিজেই আহাম্মক বনে গেল ও। তুখোর, অনিমেষ নেত্রের চাহনি ও সহ্য করতে পারবে না। আই কন্ট্যাক্ট সম্ভব নয় ওর পক্ষে। এই চাহনিতে ও হাজারবার লজ্জাবতী হবে, তবুও পারবে না চোখে চোখ রাখতে। মুহূর্তেই তুর্যটপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, অবশেষে বুঝলে? নয়তো ভেবেছিলাম বউ আমার সারা জীবন গাধী থাকবে। স্ট্রং না বানাতে পারি, গাধী শব্দটা রীতি তো টানতে পারবো। আনমনে কপাল কুঁচকে এলো শ্রেয়ার। প্রশ্ন করল, স্ট্রং? তুর্য চিকন দেহখানি বন্ধন মুক্ত করে দেয়। শ্রেয়ার হাতটা ধরে শোবার ঘরের সাথে লাগোয়া বারান্দায় নিয়ে আসলো। ওকে একটা টুলে বসিয়ে দিল সে। নিজে বসলো ওর সামনে হাঁটু গেড়ে। বলল, কোনো একদিন চৌধুরী বাড়ির বারান্দায় বসে বলেছিলাম আমি তোমাকে চাই না। সত্যিই সেদিন আমি কোনো দুর্বল শ্রেয়সী চাইনি। বউ হিসেবে তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনলেও তুমি এসেছিলে আমার হৃদয় হরণকারী হয়। তোমার ছোটবেলার ছবি দেখেই প্রথম এক অসহনীয় অনুভূতি জাগে আমার মাঝে। অনুভূতির প্রখরত্ব এতটাই বেশি আমি সেদিনের পর তোমাকে চেয়েও ঘৃণা করতে পারিনি। শুধু মনে হয়েছিল আমার তোমাকে চাই, জীবনে রেখে দেই তোমাকে। আর যেদিন জানলাম তুমি আমার বউ তখন শুধু মাথায় আসে এত নরম চরিত্রের মেয়েটা কেন আমার হলো। ও যখন অন্যের কথায়, আচরণে কষ্ট পাবে আমি কিভাবে সহ্য করব। অন্যকে জবাব দেওয়া শিখাতে হবে ওকে। জীবনটাকে আরো কঠিন পরিস্থিতিতে নিয়ে যেতে হবে যেন ও উপলব্ধি করে স্ট্রং হওয়া ছাড়া জীবনে টিকে থাকা দুর্বিষহ হয়ে যায়। যেমন আমার মা ওর ফিরে আসার পরও সরলতার সুযোগ নিয়ে, অসহায় ভেবে তাড়িয়ে দিল ওকে। তাহলে জীবনে ও সব সময় এভাবেই নিজেকে গুটিয়ে নিবে। অনেক চিন্তায় পড়ে যাই। তুর্য থেমে যাওয়াতে অশান্ত হয়ে পড়ে শ্রেয়া। লম্বা লম্বা আঙুলের ফাঁকে নিজের ছোট ছোট আঙুল গলিয়ে প্রশ্ন ছুড়ে দিল, থামলেন কেন? তুমি দুর্বলচিত্তের মেয়ে শ্রেয়সী। নিজের অধিকার ছিনিয়ে নিতে জানো না তুমি। নয়তো কেমন করে পারো তা অহমিকাও আমার বিয়ে সহ্য করতে? একটা বার কাউকে বলেছ? বলনি। প্রথম যেদিন জানলে আমি তোমার স্বামী প্রিয়দের বাড়ি থেকে পালিয়ে চলে আসলে চট্টগ্রাম। তারপর আমার আর অহমিকার বিয়েটা মেনেই নিচ্ছিলে। এটা কি তুমি ড্রামা পেয়েছিলে? এটা তোমার বাস্তব জীবন শ্রেয়সী।
লড়াই করে বাঁচতে হয় এখানে। তাহলে তুমি তা না করে সবকিছু থেকে গুটিয়ে কেন নিচ্ছিলে নিজেকে? এমনকি তোমার ভিতরের প্রতিবাদী রূপটা জাগানোর জন্য আমি নিজেকে ক্ষত বিক্ষত করেছি। সেই রাতে তুমি কষ্ট পেয়েছো কতটুকু? তার থেকে বেশি আমি পেয়েছি। কারণ তোমার দুঃখগুলো আমারই বিনিময়ে শুধু একটু স্ট্রং শ্রেয়সী চেয়েছিলাম, যে আমি না থাকলেও কখনো ভেঙে পড়বে না। ওই রাতে এত কিছু বলার একটাই মানে ছিল, তুমি আমাকে যোগ্য জবাব দিবে। তোমার মায়ের উদাহরণ দিয়েছিলাম কারণ তুমি যেন ওনার মতোই মনের দিক থেকে শক্ত থাকতে পারো। আড়ালে ভালোবাসার যন্ত্রণাটা খুবই ভয়ঙ্কর। তাও সহ্য করেছি, কেবল বলবে বলে আমাকে বউয়ের অধিকার দিন। কিন্তু তুমি নিজের অবলা রূপটাতেই সীমাবদ্ধ থাকলে। তুমি জিতে গেলে, হেরে গেলাম আমি। যদি পারতাম তবে নিউজপেপারে ছাপাতাম বউকে স্ট্রং করতে গিয়ে স্বামী নিজেই দুর্বল হয়ে গেল। একেই বলে সঙ্গ দোষে স্বভাব নষ্ট। শ্রেয়া স্তব্ধ, নির্বাক। তুর্য এত ভেবেছে ওর জন্য। আসলেই কেন পারে না ও নিজের অধিকার নিতে? এভাবে কি জীবন চলে? তুর্য যদি স্টেপ না নিত তাহলে আজ সে না অহমিকাই তার জীবনে অর্ধাঙ্গিনী হয়ে থাকত। তুর্যর এত হেয়ালিপনাতে ভালোবাসা ছিল, ফুলসজ্জার রাতে বলা এক একটা বাক্যতে ছিল ওকে স্ট্রং দেখার চাওয়া, প্রবণতা। তাহলে ইঁদুরের কামড়? শ্রেয়ার মন বলল, সেটা একটা চরম মিথ্যে ছিল, লেকচারার সাহেবই দিয়েছিলেন। লজ্জায় তুর্যর বুকে ঢলে পড়ল ও। তুর্য পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। শ্রেয়া চুপটি করে বুকে মুখ গুজে রাখে। একমাত্র ওর ভিতরকার সত্তা জানে বুকে মুখ লুকাতে কতটা লজ্জা বিসর্জন দিয়েছে ও। এতে যদি ভালোবাসার মানুষটা অল্প পরিমাণ শান্তি পায়। তুর্যর অধর কোণে সুপ্ত হাসি, কণ্ঠে ফিচলেমি। এখন কেন অধিকার খাটাচ্ছ? শ্রেয়ার নিঃসংকোচ উত্তর অত্যন্ত মৃদুস্বরে, কারণ স্যার আমাকে অধিকার খাটানো শিখিয়েছেন। তুর্যর গলায় রাগের আভাস, কিছুটা রেগেমেগেই আওড়ায়। ছাত্রীকে বুকে নেই না আমি? বউকে নেই? সরো আমার বুক থেকে। শ্রেয়া সরল না, নড়ল না সামান্য পরিমাণ। চন্দ্র রোশনাই বিলীন করছে। অমানিসায় ডুবে থাকা বারান্দায় আসছে একটু আধটু আলো। কানে আসছে তুর্যর শাসন মিশ্রিত কণ্ঠস্বর। স্যার ডাকবে না আর। আয়ুষপ্রিয় বারান্দায় এসেছিল রাতের বাতাস উপভোগ করতে। কিন্তু চাঁদের আলোতে তুর্য শ্রেয়াকে দেখে ঝটপট রুমে ফিরে আসলো। প্রিয় অবশ্য কি ঝুঁকি দিয়ে নিজেদের বারান্দা থেকে চুপি চুপি দেখতে চেয়েছিল, কিন্তু আয়ুষের জন্য সকল চেষ্টা বিফলে। যতবার দরজার কাছে গিয়েছে আয়ুষ টেনে হিচড়ে ফিরিয়ে এনেছে। এখন একাকাশ সমান আফসোস হচ্ছে প্রিয়র, মানুষ নাকি বারান্দা থেকে কত কপোতকপতির রোমাঞ্চ দেখে অথচ ও আয়ুষের জন্য দেখতে পারল না। লোকটা নিজে নিরামিষ, ওকেও বানাচ্ছে এমন। ক্ষেপে গিয়ে আয়ুষের বুকেই গুটিসুটি মেরে রইল। মনে মনে বেশ তৃপ্তি পাচ্ছে ও। এটাও জানে আয়ুষও পাচ্ছে। ভালোবাসা শেষ হলেও কখনো কখনো সম্মান রয়ে যায় এবং সেই সম্মান থেকে সৃষ্ট হয় মানুষটার ভালো চাওয়া। রাত্রির মধ্যভাগে শহরতলিতে নিঝুম নেমে এসেছে। হাওয়াও বয়ে চলেছে শব্দহীন। দিনের সবটা সময় ক্লান্তিতে কাটিয়ে সহস্র পরিশ্রমী মানুষ প্রিয়র তালিকায় যোগ করেছে এই নিশারা নিশিথিনীকে। চোখের পাতায় আধার নেমে এলে কায়ার অবসাদের পরিসমাপ্তি হয়তো ঘটে। শ্রেয়া তুর্যর বুক থেকে সরে আসার জন্য নড়চড় শুরু করল। বক্ষস্থল হতে কোমল দেহ আলগা হচ্ছে ধীরে ধীরে, তা মস্তিষ্ক ধারণ করতেই তুর্য পিঠের উপর চাপ ঈষৎ কঠিন করে। শ্রেয়ার কেশগুচ্ছের মধ্যবর্তী স্থানে ওষ্ঠাধর ডুবিয়ে রাখে পরিমাণ সময়। হয়তো সেকেন্ড পেরিয়ে মিনিটের কোঠায় আটকে যায় সময়টা। দুই অধর কিঞ্চিত ফাঁক হয় তুর্যর। শ্রেয়ার মুখশ্রী তুলে চিবুকে আঙ্গুল রাখে। নেত্রে ভাসে রক্তাভ চেহারা, নিমিলিত আখিপল্লব। চিবুক হতে মন্থর গতিতে বৃদ্ধাঙ্গুল ছুঁই ছুঁই করে স্পর্শ করে ফেলে চিকন, সরু গোলাপি ঠোঁট। শ্রেয়া সামলে উঠতে পারে না। কি ভয়ঙ্কর অনুভূতি! কতটা গভীর স্পর্শখানি! আস্তে আস্তে বেড়ে যায় অধর যুগলের কম্পন, তুর্য হাসে, আওয়াজবিহীন প্রাণবন্ত হাসি। দুর্বল চিত্তের মেয়েটা কেমন অশান্ত হয়ে পড়ছে। তার এতটুকুন গাঢ় ছোঁয়া সইতে হিমশিম খাচ্ছে, লজ্জা পাচ্ছে। কাঁপুনির মাত্রা দীর্ঘ না করে আঙুল সরিয়ে আনে ঝটপট। তৎপরে প্রশ্ন করল, কি হয়েছে? সরে যাচ্ছ কেন? শ্রেয়া চোখ উঁচিয়ে দৃষ্টি মেলল। চাহনিতে মাদকতা ও একরাশ লজ্জার সংমিশ্রণ। দ্বিধান্বিত কণ্ঠে বলল, কখন থেকে এভাবে বসে আছেন?
আপনার পা ব্যথা করছে হয়তো। চলুন রুমে যাই। পা ব্যথা করছে না, তবে একটা কথা মনে পড়ে গেল। কি কথা? পরশু যে পরীক্ষা, এটা মাথায় আছে। অনেকক্ষণ তো বুকে ঘাপটি মেরেছিলে, এখন মুখ ধুয়ে একটু পড়তে বসো। আমি আগেই পড়া শেষ করে রেখেছি। পরীক্ষার আগের রাতে একটু দেখলেই হবে। তাহলে আর কি? তোমার জামাইয়ের বুক তোমার জন্য ফ্রি। শ্রেয়া ছাত্রী হিসেবে বেশ মেধাবী। ডিপার্টমেন্টের কোন স্টুডেন্টটা কেমন শিক্ষক হওয়ার সুবাদে অজানা নয় তুর্যর। শ্রেয়া মিহি স্বরে বলে, রুমেই যাব। সাথে সাথেই তুর্য শ্রবণগ্রন্থির নিকটস্থে বলে ওঠে, রুমে যাওয়ার এত উতলা ব্যাপার কি? সমগ্র অঙ্গ শিরশির করে উঠল ওর। ফের প্রয়াস চালালো তুর্যর বাঁধন মুক্ত হওয়ার। ও সত্যিই ভেবেছিল এতক্ষণ এভাবে বসে থেকে বোধ হয় পা ব্যথা হয়ে গিয়েছে তুর্যর। অথচ লোকটা ওকে নিমজ্জিত করছে লজ্জায়। এই তোত্তারা বাঁকা কথাগুলোই তো ভালো লাগে ওর। মানুষ মানুষের সৌন্দর্যের, কথার, ব্যক্তিত্বের, অঙ্গভঙ্গির, চালচলন কত কিছুর প্রেমে পড়ে। শ্রেয়া না দেখেই প্রেমে পড়ে যায়। আর দেখার পর তুর্যর কথাগুলো ওর অনুভূতিদের আরো গাঢ় করেছে। সুপুষ্ট দু হাত সরিয়ে আনলো তুর্য। ছেড়ে দিল দেহ খানা। শ্রেয়া চট করে ওঠে দাঁড়ায়। শাড়ির অবস্থা প্রচণ্ড এলোমেলো, অগোছালো। ব্যস্ত হাতে ঠিক করার চেষ্টা করছে সে। তুর্য কতক্ষণ চেয়ে থেকে নিচের ঠোঁটে উপরের ঠোঁট চেপে ধরে। হাত বাড়িয়ে প্রথমে বিধ্বস্ত কুচিগুলো ঠিক করে। প্রশ্ন করে গম্ভীর কণ্ঠে, শাড়ি পরেই ঘুমাবে? শ্রেয়া অস্পষ্ট রশ্মিতে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। তুর্য আর কথা বাড়ালো না। ওর হাতটা ধরে এতক্ষণ ধরে নির্জন থাকা কক্ষে আসে। দুজনের দেহ এলিয়ে পড়ে বিছানার দু প্রান্তে। মাঝে অনেকখানি ব্যবধান। শ্রেয়ার পায়ের তলা জ্বলছে। ভিতরটা অসখুস করছে। এই তো কাছে এলো দুজন, তবে দুটো দেহ কেন অদূরে? যখনই কোনো বিষয়ে অস্থিরতা কাজ করে এ হাল হয় ওর। ক্রমাগত জ্বলতে থাকে পায়ের তলা। আস্তে ধীরে ও হাত রাখে নিজেদের মাঝের খালি জায়গাটাতে। নিমিষেই ওর হাতটা কারো করপুটে বাঁধা পড়ে যায়। কিছু বুঝে উঠার আগেই সমস্ত তফাতে গুছিয়ে তুর্য বকুলে সজ্জিত হাতটাও 5 আঙুলে বেঁধে নেয়। হাতের এলোমেলো বিচরণে নরম বকুল ঝরে পড়ে সুতো ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে। আবছা আলোতে মিলেমিশে একাকার হতে থাকে উত্তপ্ত নিঃশ্বাস। শ্রেয়ার গলা শুষ্ক হয়ে উঠেছে। বুক ধড়ফড় করছে। হৃদযন্ত্রণের গতি অত্যন্ত বেসামাল। ভয়াবহ রূপ ধারণ করেছে যেন এক একটা স্পন্দন। কিঞ্চিত দূরত্ব রাখেনি তুর্য। ওর কাছাকাছি এসে গলায় মুখ ছুঁয়ে দেয়। কণ্ঠস্বর অতীব নেশাক্ত, প্রগাঢ়। এক নিঃসংকোচ, মায়াম আবেদন করে বসে, শ্রেয়সী, আমার হবে। নেত্রোদয় বুজে আসে ওর। চক্ষু কার্নিশ ছুঁয়ে নেমে যায় জল। এত হৃদয় নিংড়ানো কেন বাক্যটা? কি করে জবাব দিবে ও? তুর্য এক হাত ছেড়ে দিয়ে শ্রেয়ার উন্মুক্ত কোমরে রাখল। গালে ঠোঁটের স্পর্শ একে বলল, মুখে জবাব দিতে হবে না। সম্মতি হিসেবে অন্যভাবে বুঝিয়ে দাও। অপেক্ষাটা দীর্ঘ করো না আর। এটার যে অনেক যন্ত্রণা শ্রেয়সী। এই আকুল কণ্ঠ আর শুনতে চায় না শ্রেয়া। কাপা কাপা অধর যুগল তুর্যর গালে রাখল। তাদের স্থায়িত্ব হলো সেকেন্ড খানে। সরিয়ে আনলো তড়িৎ বেগে। শরীরের ভাঁজে ভাঁজে খেলে গেল তরঙ্গ এবং শারীর ভাঁজে প্রিয় মানুষটার হাতের ঈষৎ বিচরণ। জানালার ধার ছুঁয়ে আসা চাঁদের রূপে শ্রেয়ার চোখে পড়ে তুর্যর ওর মুখশ্রীপানে রাখা অনিমেষ অপলক দৃষ্টি, নেত্র। তড়িঘড়ি করে মাথায় ওড়না চাপিয়ে নিল শ্রেয়া। প্রিয় এখনো হাতে ঘড়ি পড়ছে। শ্রেয়া বিরক্ত ভঙ্গিতে আওড়ায়, পরীক্ষা শেষ হয়ে যাবে, তুই ঘড়ির বেল্ট বাঁধতে বাঁধতে। এটা কি রিকশায় বসে বাঁধতে পারবি না? প্রিয় তবুও নাছোড় বান্দা। দাঁড়িয়ে একটা মিনিট নষ্ট করেই ঘড়িটা পড়ল। এসব পড়া, পরীক্ষা ভালো লাগে না ওর। আয়ুষ যদি মুখে একটা বার, স্রেফ একবার উচ্চারণ করে তোমার আর পড়তে হবে না, তাহলে ও আয়ুষকে গুনে গুনে 101টা চুমু খাবে। কিন্তু এটা কখনো হবার নয়, সেটা সে দিব্যি জানে। মুখ কালো করে শ্রেয়ার সাথে বেরিয়ে পড়ল। ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় সাথে সাথেই রিকশা মিলে। প্রিয় ঘুম ঘুম চোখে প্রশ্ন ছুড়ে দিল, ভাইয়া চলে গিয়েছে? হ্যাঁ, ওনার ডিউটি আছে পরীক্ষার হলে, তাই একটু আগেই বেরিয়ে গিয়েছেন। ওহ, তুই কি ওনার উপর রাগ? প্রিয় চোখ বর্ষর করে ব্যগ্র গলায় বলে ওঠে, আরে না,
আসলে ভাইয়ার কারণে রাতে বেশিক্ষণ পড়তে হলো আমাদের, তাই এখন ঘুম পাচ্ছে। তোর পাচ্ছে না? শ্রেয়া ক্ষীণ হেসে জানায়। না। দেখিস ঘুমাতে ঘুমাতে রিকশা থেকে পড়ে যাস না। প্রিয়র সহজ সরল সোগোক্তি আমার শ্রেয় থাকতে কখনো পড়ব না। শ্রেয়ার কণ্ঠনালী গলিয়ে কথা বেরিয়ে আসলো না। সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল ও। এত বিশ্বাসের পিঠে কিছু বলাও যায় না। বলতে গেলে উপযুক্ত শব্দ নেই। দু বান্ধবী মিলে দৌড়ে পরীক্ষার হলরুম পর্যন্ত আসে। ইতোমধ্যে স্যার ঢুকে গিয়েছে। শ্রেয়া ভালো করে তাকাতেই দেখে আজ ওদের হলে তুর্য পড়েছে। ওকে দেখেই ঢোকার আদেশ দেয় তুর্য। তাড়াতাড়ি করে প্রবেশ করে দুজনে। তুর্য শ্রেয়ার সামনে খাতা রেখে চলে গেল। আর চোখে একটু চেয়ে খাতায় নাম লিখতে মনোনিবেশ করে শ্রেয়া। কি মনে করে অজান্তেই পুনর্বার তুর্যর দিকে দৃষ্টি নিক্ষেপ করে। অন্তঃস্থল মন দ্রিমদ্রিম করে উঠল। নয়ন জোড়া আটকা পড়ে তুর্যর ঘাড়ে লম্বা দাগটার দিক। আঁচড়টা অত্যধিক তাজা দেখাচ্ছে। ফাঁকা ঢুক গিলল। একদিন আগের আঁচড়টা এখনো আছে। এত গভীরভাবে দিয়েছিল। কই তুর্য তো কোনো প্রতিক্রিয়া করেনি। শরমে চোখ মুখ কুঁচকে আসছে বারংবার। তুর্য শ্রেয়ার মুখভঙ্গি দেখে ঝাঝালো দৃষ্টিতে তাকালো। খাতায় নামটাম না লিখে মেয়েটা এমন করছে কেন, বুঝতে পারছে না সে। ঘণ্টা পড়লে প্রশ্ন দেওয়ার বাহানায় কাছে এসে দাঁতে দাঁত ঢিমে স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোরাক করে লাফিয়ে ওঠে শ্রেয়া। অপ্রস্তুত ভাব। প্রশ্নটা হাতে নিয়ে অপরদিকে চেয়ে দেখে অন্য একজন স্যার প্রশ্ন দিচ্ছেন। পাশের মেয়েটাও ড্যাব দৃষ্টে চেয়ে আছে, তাই চেয়েও কথাটা বলতে পারল না। চুপচাপ লিখায় মনস্থির করে। কিন্তু তাও ঠিকঠাক হচ্ছে না। বারবার তুর্যর ঘাড়ে চোখ চলে যাচ্ছে। পুরোটা পরীক্ষায় দিল এমন করে। বার কতক তুর্য চোখ রাঙিয়েছে সকলের অগোচরে। তবুও লাভ হলো না বিশেষ। যেন ও পাহারা দিচ্ছিল কেউ তুর্যর ক্ষতটা দেখে নিল কিনা। পরীক্ষা শেষ হতেই প্রাণ ফিরে পেল। খাতা জমা দিয়ে বের হয়ে প্রকৃতির তরফ হতে উপহার স্বরূপ পাওয়ার স্নিগ্ধ প্রশ্বাস টেনে নিল অভ্যন্তরে। প্রিয়র চিন্তা হচ্ছে অনেক। পরীক্ষা তত একটা ভালো হয়নি। আয়ুষ বলেছে রেজাল্ট ভালো না হলে ওকে কম কম আদর করবে। একদিকে পড়তে দম বন্ধ হয়ে আসে, অন্যদিকে আয়ুষের অমন শর্ত। মোবাইল বের করে আয়ুষকে ফোন দিল। রিসিভ হতেই কিছু দূরে চলে যায় কথা বলতে বলতে। যে কেউ দেখলে অনায়াসে বলবে, মেয়েটা নতুন নতুন প্রেমে পড়েছে। হাঁটতে হাঁটতে কথা বলা, গাছের পাতা টেনে ধরা, কথা বলার সময় গাছের গায়ে নখের আঁচড় কাটা, এগুলো নাকি নব্য প্রেমে পড়ার লক্ষণ এতিমখানার আপার কাছ থেকে শুনেছিল শ্রেয়া। আলতো হাসল ও এটা ভেবে। কিন্তু সেই হাসি মিলিয়ে গেল হুট করে একটা কণ্ঠস্বর কর্ণে ভারী খেতেই। সরব করে পাশে তাকালো। তুর্য ধারালো দৃষ্টি তাক করে রেখেছে। পুনশ্চ প্রশ্ন করে, পরীক্ষা দেওয়ার সময় এমন করছিলে কেন? শ্রেয়া অবিন্যস্তভাবে এদিক সেদিকে তাকায়। ঘাবড়ে যাওয়া কণ্ঠে প্রতি উত্তর করে, আপনার জন্য। তুর্যর মেজাজ তুঙ্গে ওঠে আছে। খাতা নেওয়ার সময় আগ্রহের ফলে কয়েক পৃষ্ঠায় চক্ষু বুলায়। ফলস্বরূপ দু একটা ভুল বিক্রিয়া চোখে লেগে যায় তার। এসব যে শ্রেয়ার গাফিলতির ফলাফল তা বুঝতে বাকি নেই। রাগান্বিত গলায় বলে উঠল, আমার জন্য মানে? আর এত নার্ভাস ফিল করছো কেন? ভার্সিটিতে সবাই জানে তুমি আমার ওয়াইফ। কি? কিভাবে? শ্রেয়ার কণ্ঠ বেড়ে যায় মৃদু। মোবাইল বের করে নিজের ফেসবুক আইডি চেক করো। তুর্যর কথা শুনে দ্রুত হাতে মোবাইল বের করে নিজের আইডিতে ঢুকল। মেসেঞ্জার ব্যবহার করে নাও। বিয়ের ক্যাচাল প্যাচালের জন্য বহুদিন অনলাইন জগতে আসা হয় না। এখন ঢুকেই ও হতভম্ব। মোবাইলে কখনোই লোক দেই না সে। এমনকি ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত সেভ করে রাখা। তাই কাজটা কোনো রকম ভেজালবিহীন সেরেছে তুর্য। ম্যারিড স্ট্যাটাসের কমেন্ট বক্সে মানুষের শুভেচ্ছার ঢল নেমেছে। এটা কখন করেছেন আপনি? করেছি কোনো এক সময়। এখন পরীক্ষার হলে ওইসব করার কারণ বলো। তুর্যর চাউনি প্রশ্নসূচক। শ্রেয়া আমতা আমতা করে প্রত্যুত্তর করে, আপনার ঘাড়ে। আমার ঘাড়ে। নর্মাল একটা কথা বলতে প্রচণ্ড বেগ পোহাতে হচ্ছে শ্রেয়ার। এটার কারণ সম্মুখে উপস্থিত মানুষটাই। আন্তঃস্বরে এক নিঃশ্বাসে বলল, নখের আঁচড় দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে কানের ছিদ্র দিয়ে হুড়মুড় করে ঝংকার তুলে কয়েকটা বর্ণ, শব্দ, বাক্য প্রবেশ করে। তাতে তোমার কি?
আমার বউয়ের আদরমাখা চিহ্ন নিয়ে আমি দেশ বিদেশ সব ঘুরে আসব। কোনো সমস্যা? শ্রেয়ার মাথাটা চক্কর দিয়ে উঠল। বেককল বনে গেল। আপনা আপনি দু ওষ্ঠ আলগা হয়ে আসে। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে জবাবে বলল, না। শ্রেয়া ধীরস্থির ভঙ্গিতে গুটি গুটি পায়ে ছাদের দরজা অবধি এলো। গরম গরম নিঃশ্বাস ফেলছে ও। সামনে তাকিয়ে দেখে তুর্য কানে মোবাইল ধরে রেখেছে। হয়তো কথা বলছে কারো সাথে। সূর্যের প্রখর তাপে ছোট ছোট চুল থেকে ঘাম বেয়ে ঘাড় পিঠ স্পর্শ করছে। কিঞ্চিত পরিমাণ ভিজে উঠেছে পরনের নীল টি শার্ট। এই লোকের কি কষ্ট হচ্ছে না? ঘামে হাতের লম্বা লম্বা লোমশগুলো হতাশায়, দুঃখে লেপ্টে আছে। এইবার শ্রেয়ার ভীষণ খারাপ লাগছে। তুর্য কেমন করে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে নাও। আষাঢ় মাসে কথা ছিল বৃষ্টি রিমঝিম ছন্দ তলার। সেই ছন্দে মানবমন উতলা হতো, নৃত্য তুলে নাচত। রোমাঞ্চকর হতো পরিবেশ, প্রকৃতি, মানুষজন। অথচ হচ্ছে তার উল্টো। পা বাড়িয়ে মন্থর গতিতে সুঠাম, সৌষ্ঠব দেহের সান্নিধ্যে নিজের শীর্ণ, চিকন গা এগিয়ে আনল শ্রেয়া। তুর্য তীরকেখা নজরে একবার তাকালো ওর দিকে। পুনরায় দৃষ্টি অদূর অম্বরে নিবন্ধ করে বলল, রাখছি ভাই। বউ দাঁড়িয়ে আছে কিছু বলার জন্য। তাকে অপেক্ষা করাতে কষ্ট হয় আমার। শ্রেয়া অতিকায় অবাক হল। চমকপ্রদ চাউনি নিক্ষেপ করল তুর্যর দিক। তুর্য মোবাইলটা পকেটে রেখে এক হাত বাড়িয়ে শ্রেয়ার শরীরটা নিজের মধ্যে আবদ্ধ করতে গিয়েও থেমে যায়। কপালে তুষ্ট বলিরেখার ভাঁজ ফুটে ওঠে। শ্রেয়া রিনচিনে কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? তুর্যর নিরলস জবাব, ঘেমে আছি, এখন জড়িয়ে ধরব না। শ্রেয়ার কণ্ঠনালী ভেদ করে কোনো কথা এলো না। একটু একটু করে অতীব নিকটস্থে যায় ও তুর্যর। ছোট্ট বাচ্চাদের ন্যায় মিশে যায় বুকে। আঁকড়ে ধরে গেঞ্জি। তুর্যর ওষ্ঠদয় নিঃশব্দ হাসি অনেকখানি জায়গা দখল করে। শ্রেয়ার ছাদের মেঝে ছুঁয়ে থাকা ওড়নাটা টেনে ওর মাথার উপর দিয়ে সমস্ত চুল, মাথা ঢেকে দিল। সর্বদা ভরাট গম্ভীর কণ্ঠস্বরটা কেমন আদুরে, নরম হয়ে উঠল। বলল, রোদ আমার বউকে কালো ভূত বানাতে চাইছে। আর আপনি? আপনার শরীর খারাপ লাগছে না? এখানে এসে ফোনে কথা বলতে হয়। নির্ভয়ে প্রশ্ন করে শ্রেয়া। প্রশ্ন করার অনুমতিটা তুর্যই দিয়েছে ওকে। তবুও বেশ ভয় হয় ওর। তুর্যর বদমেজাজি, রূঢ় স্বভাব সম্পর্কে ও অবগত। অবশ্য প্রথম পরিচয়টা ফুলশয্যায় হয়েছিল যদিও মানুষটা মানসিকভাবে বিক্ষিপ্ত ছিল। এবং দ্বিতীয়বার সুস্থ মস্তিষ্কে এই ছাদেই দাঁড়িয়ে কি তোত্তারা বাঁকা ব্যবহার করে ওর সঙ্গে। তখন থেকেই তুর্যর প্রতি ওর ভীতি। শ্রেয়া ভীতিকে একপাশে রেখে তুর্যর সামনে কথা বলতে গিয়ে দনুমনো করার আরেকটা কারণ বের করেছে, তা হলো সম্মান। ও এই মানুষটাকে প্রচণ্ড সম্মান করে। বুকে মুখ গুজে চক্ষুদয় বুজে ফেলল। অচিরেই শ্রবণ হলো গলার আওয়াজ। তোমার মতো সুন্দরী বউ ফেলে প্রেমটেম আমার দ্বারা হবে না। আমি যেদিন ছোট্ট শ্রেয়সীর মাথায় ঝুঁটি দেখেছি, বড় শ্রেয়সীর কাজলমাখা আঁখি দেখেছি সেদিনই শেষ। একদম শেষ। সেটা আমার বউ জানে ভালো করে। শ্রেয়ালাল রঙের প্রলেপে ঢাকা কপোলদ্বয় লুকোতে আরেকটু ঘনিষ্ঠ হল। তুর্য কর্ণপাতায় ঠোঁট ছুঁয়ে বলল, কি করছো? এটা কিন্তু ছাদ। চলো রুমে যাই। বড্ড রসাত্মক শুনালো কণ্ঠটা। কানে ঝংকার তুলে এক একটা ধ্বনি। শ্রেয়া লজ্জায় নেতিয়ে পড়ছে। তবুও অস্পষ্ট, মিহিস্বরে প্রতিবাদ করার তীব্র প্রচেষ্টা করে। আমি তো। তুমি তো কি? চেক করতে এসেছো ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি কিনা? চেক করতে আসবো কেন? আপনি সিগারেট খান। স্বচক্ষে দেখলাম একদিন। বুক থেকে মুখ তুলে নির্দ্বিধায় কথাখানা ব্যক্ত করে শ্রেয়া। তুর্য ওকে ছাদের রেলিংয়ের সঙ্গে ঠেসে ধরল। দুহাত দুই পাশে রেখে আটকে ফেলল ওকে। দাঁতে দাঁত চেপে বলল, কিস করার সময় নাকে সিগারেটের গন্ধ লেগেছিল। লাগলে ওয়াক থু থু করনি কেন? লেগেছিল। শ্রেয়া কিংকর্তব্য বিমূঢ়। স্থির নেত্রে তাকিয়ে রইল। ওর ললাটে জমাট হয়ে থাকা বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে যাচ্ছে কানের কাছ দিয়ে। তুর্য একটু একটু করে ঘমার্ত ফোটাতে হাত ছুঁয়ে দিল। নিশ্চল, মায়াবী নয়ন জোড়ায় কতক্ষণ চেয়ে থেকে কপালে রাখল ওষ্ঠদয়। শ্রেয়ার বক্ষস্থল থরথর করে কেঁপে উঠল। শরীরের সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে সেই কম্পন। ওর মনে হচ্ছে জীবনটা এখন সুখের অনুচ্ছেদ। ভালোবাসার অভাব নেই।
যেদিকে দৃষ্টি মেলে রঙিন সুতোয় যেন বাধা পড়ে। মাসখানেক আগেই প্রাণটা চলছিল কোনো রকম। সবকিছু সাদা মলাটে আবৃত থাকে। অতঃপর রঙিন প্রচ্ছদের শিল্পী হিসেবে আসে তুর্য নামক গম্ভীর পুরুষ। ওষ্ঠ এখনো শ্রেয়ার ললাটে ডুবে। কিছুক্ষণ পর কপাল ছেড়ে নেমে আসে তিরতির করা অধরপানে। মুখোমুখি অধর জোড়া। গলা শুকিয়ে গেল শ্রেয়ার। তুর্য কি আজও পানি সাধবে? এখানে জল কোথায় পাবে? সেদিন কি তাড়াহুড়ো করেই না গ্লাসের পানি সমাপ্ত করেও, মনে হয়েছিল কত যুগ পানি পান করা হয়নি। ভাগ্যিস তুর্য পানি দিয়েছিল, নয়তো তৃষ্ণার্ত হয়ে লজ্জার ভারে সোফায় জ্ঞান হারিয়ে পড়ে থাকত। তুর্য সরে গিয়ে বলল, আমি সিগারেট খাই না। একবার যে ছাদে দেখে ভেবেছিলে সেটা ছিল ভুল দেখা। নিচের ফ্ল্যাটের একটা ছেলে খেয়েছিল। অর্ধ অংশটা ফেলে চলে যেতেই তোমার আগমন। বিস্ময়াহত চক্ষে তাকায় শ্রেয়া। আনমনে অস্ফুট স্বরে জিজ্ঞেস করে বসে, সত্যি? বউ কি বিশ্বাস করে না? তুর্যর প্রশ্নে থমেরে যায়ও। বিশ্বাস করেও। অনেক বেশিই করে। পুনশ্চ লঘুস্বরে বলে ওঠে তুর্য। আমার জীবনের কিছু ভুল অনেকখানি সময় নষ্ট করে দিয়েছে। সুস্থ স্বাভাবিক থেকে আমি তোমার সঙ্গে থাকতে চাই। অ্যালকোহল, সিগারেট এসব ক্ষণিকের ডিপ্রেশন কাটিয়ে একটা মানুষকে মিছে সুখ দিতে পারবে। কিন্তু একটা সময় পাল্টা আক্রমণ করবে এসব। তোমার কাছাকাছি আমি যে সুস্থতা অনুভব করি সেটা কাটিয়ে আমাকে পাগল বানানোর ক্ষমতা একমাত্র তুমিই রাখো। যদি মানুষের জীবন সীমা 1000 বছর হতো, তাহলে তোমার সাথেই 1000 বছর বাঁচার আকুতি করে যেতাম শ্রেয়সী। শ্রেয়া নিশ্চুপ। অন্তর্দেশে শীতল অনুভূতি। অতিরিক্ত দুঃখে চুপ হয়ে যায় একটা মানুষ, শ্রেয়ার তা হচ্ছে না। বরঞ্চ অত্যধিক আনন্দে নির্বাক সে। তুর্য ফের বলে, ছাদে আসলে যে আয়ুষ ভাইয়া এসেছে। হঠাৎ। প্রিয় নাকি অনেকদিন ধরে ওনার সাথে কথা বন্ধ করে রেখেছেন তাই। তুর্য উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলল, বাহ, আয়ুষ তো উন্মাদ প্রেমিক হয়ে যাচ্ছে দিনকে দিন। চলো নিচে যাই। এক প্রকার দৌড়ে কাছাকাছি আসলো শ্রেয়া। সামনে দাঁড়িয়ে পড়ল। তুর্য ভ্রু কুচকালো ঈষৎ। রাশ ভারী গলায় বলল, কি হলো? আমরা আরো পড়ে যাই। কম্পনরত কণ্ঠে উত্তর দেয় শ্রেয়া। তুর্য বাঁকা হাসে। বলে, ওদের কি প্রাইভেসির জন্য পুরো ফ্ল্যাট লাগবে? এক রুমে হয় না? আমাদের তো এক রুমেই চলে। সারা জীবন নীরব থেকে এখন আমার থেকে ধাপে এগিয়ে গেল আয়ুষ। বউটা গাধি, বোকাশোকা না হলে আমি অনেক ধাপ পেরিয়ে যেতাম। এ যাত্রায় আর সহ্য করতে পারল না শ্রেয়া। এত মারাত্মক কথা। এদিক সেদিকে তাকাতেই তুর্য কবজি চেপে ধরে বুকে মিশিয়ে বলল, লুকোচুরি খেলতে হলে আমার বুকেই লুকাও। প্রিয় ভয়ঙ্কর রেগে আছে। রাগের কারণ আয়ুষ সত্যিই ওকে পরীক্ষা খারাপ হওয়াতে আদর দুর্ফন্য দেয়নি। পরীক্ষা শেষ হয়েছে কতদিন, ঘন্টা, সেকেন্ড পেরিয়ে গেল। 5টা দিন আয়ুষ ওকে যন্ত্রণায় রেখেছে। বাড়িয়েছে ছটফটানি। পরে যখন রাগ কমলে কল দেয় প্রিয় পাল্টা জেদ ধরে, ফোন ধরে না। শেষমেশ বাধ্য হয়ে আবারও চট্টগ্রাম ছুটে এসেছে। এখনো আসার পর থেকে কথা বলছে না প্রিয়। এমনকি দরজা লাগিয়ে রুমের ভেতর বসে আছে। আয়ুষ দরজার সামনে দাঁড়িয়ে মলিন কণ্ঠে বলল, আমার যন্ত্রণা হচ্ছে লেট লতিফ। বেরিয়ে আসো। রেজাল্ট খারাপ হলেও বকা দেব না। বিশ্বাস করো, খুব ভালোবাসি তোমাকে। তোমার চেহারা না দেখলে ভিতরটা ব্যথা করে, কণ্ঠ না শুনলে অশান্তি লাগে। বেরিয়ে আসো প্লিজ। চট করে দরজাটা খুলে গেল। আয়ুষ মুখশ্রী দেখার পূর্বেই ওর উপর ঝাঁপিয়ে পড়ল কাঙ্ক্ষিত মানুষটা। প্রিয়র নিকট তার নিরামিষ স্বামী এখন বদপ্রেমিক। আয়ুষ শক্ত হাতে পেঁচিয়ে নেয় ওকে নিজের সঙ্গে। গলায় ঠোঁটের তীব্র স্পর্শ মেখে বলল, আমি বারবার ছুটে আসতে রাজি, কিন্তু আর একদিনও কথা না বলে থাকতে পারবো না। ছোট্ট জীবনটা অভিমানে কাটিয়ে দিলে ভালোবাসব কখন? আই লাভ ইউ প্রিয়। প্রিয় সঙ্গে সঙ্গেই এক হাত আয়ুষের হৃদয়স্থল বরাবর রাখে। ধোক করে ওঠে আয়ুষের ভিতরটা। শুনতে পায় প্রিয়র মায়ামিশ্রিত স্বর। এই স্থানের মালিক আমিই যেন চিরকাল থাকি। শ্রাবণের হাওয়ায় বিষাদের গন্ধ। মধ্যরাতে ঘুম থেকে ওঠে আতঙ্কিত হয়ে পড়ে শ্রেয়া। দেখে তুর্য হন্তদন্ত হয়ে বেরিয়ে যাওয়ার তোড়জোড় চালাচ্ছে। শ্রেয়া কোনো কিছু না ভেবে বিছানা ছেড়ে ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন?
তুর্য ওর হাত ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, যেমনই আছো তেমনভাবেই চলো। মনটাকু ডাকছে শ্রেয়ার। গলা ধরে এলো, কেন? প্রিয় গাড়িতে অপেক্ষা করছে। বাবার শরীর ভালো নেই, হার্ট অ্যাটাক করেছেন। ভূতল কেঁপে উঠল শ্রেয়ার। সেদিনই না ওর সন্ধি হলো বুড়ো মানুষটার হৃদয়ের সঙ্গে। সুন্দর একটা বাবা মেয়ের সম্পর্ক সৃষ্ট হয়েছিল। এভাবেই কি সুন্দর মুহূর্তগুলো জলদি জলদি ফুরিয়ে যায়। প্রকৃতি যখন দুটির ছোঁয়া পেতে ব্যাকুল তখনই হসপিটালের করিডোরে এসে পৌঁছায় তুর্য, শ্রেয়া, প্রিয়। মেহরিমা চৌধুরী থ মেরে বসে আছেন। পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন ত্রিহা। শ্রেয়া জোরতা শঙ্কা নিয়ে ওনার কাছে এগিয়ে আসল। তুর্য গিয়েছে ডাক্তারের কাছে। অসহায় চোখে শাশুড়ির অশ্রু বিসর্জন দেওয়া দেখছে শ্রেয়া। খারাপ লাগছে ওর। ও কেন আরেকটু হালকা করতে পারল না নুরুল চৌধুরীর বুকে চেপে থাকা কষ্টের ভার। এই ওজন সইতে না পেরেই যেন আজ এ পরিস্থিতি তৈরি হয়েছে। কখনো তিনি মুখ খুলে ছোট বাচ্চাদের মতন আবদার করতে পারলেন না, আমার ছেলেদের আগের ন্যায় ফেরত চাই। কিন্তু শ্রেয়া ঠিকই উপলব্ধি করেছে ওনার কথাগুলো কতটা আর্তনাদ মিশেছিল। ত্রিহা ওকে দেখে নিজের জায়গা ছেড়ে ইশারা করল বসার জন্য। মাথা নাড়িয়ে না জানালো সে। ত্রিহা শুনল না। হাত ধরে বসিয়ে দিল। তার মতে মানুষের বিপদকালে পাশে দাঁড়ালে প্রিয় হয়ে ওঠা যায়। প্রিয় না হলেও কমপক্ষে মনে কৃতজ্ঞতার একটা স্থান সৃষ্ট করা যায়। শ্রেয়া কিছু সময় পার করে মিনমিনে কণ্ঠে বলল, আম্মা, কাঁদবেন না। বাবা সুস্থ হয়ে যাবেন। মেহরিমা ঘাড় বাঁকিয়ে চাইলেন। চোখ মুখে বিধ্বস্ত ভাব। কোনো কথা বলতে মন চাইছে না ওনার। তবুও কাতর স্বরে বলে উঠলেন, তুর্যকে বলো তোহাসকে কল দিতে। দরকার হলে আমি সেই বাড়ি ছেড়ে দেব। আমার স্বামীর প্রথম ভালোবাসার চিহ্ন মুছে যাক, তা আমি চাই না। যে ভালোবাসা হারায় সেই বুঝে, তার স্মৃতিটুকু আঁকড়ে ধরে রাখতে না পারার যন্ত্রণাটা ভেতরটা কুড়ে কুড়ে খায়। আমার সম্মান রক্ষা করতে গিয়ে উনি ছেলের সাথে এত বছর যোগাযোগ করলেন না। আসলেই সৎ সতই হয়। যতই একদম বুকের ভেতর ঢুকিয়ে ফেলো না কেন, কখনো সৎরকমা মুছে যাবে না। আপন মা হাজার বার মারলেও তাতে সমাজের বা ছেলে মেয়ের কিছু আসে যায় না, সেক্ষেত্রে এটা শাসন। সৎ মা যদি একটু উচ্চ আওয়াজও করে তাহলে ধরেই নেয় মানুষ সতীনের সন্তান সহ্য করতে পারে না। সব সৎ মা আবার ভালো হয় না। কেউ কেউ হয়। আমি হয়তো সেই কেউ এর তালিকায় যুক্ত হতে পারিনি। আরিয়ানার যত কাছে যেতে চেয়েছি আমাকে সৎ শাশুড়ি ভেবে ততটাই অবহেলা, দোষ দিয়েছে। তোমার আপন শাশুড়ি হয়েও ভালো হতে পারলাম না। খারাপই চাইলাম তোমার। তার মানে আমি সত্যিই খারাপ। ভালো স্ত্রী, ভালো মা, ভালো শাশুড়ি কিছুই হতে পারিনি। এতটাই নিচু মনের হয়ে গিয়েছিলাম যে এতিম মেয়েটাকেও আঘাত করেছি। এটারই শাস্তি দিচ্ছেন আমাকে আল্লাহ। শ্রেয়ার বাক শক্তি হারিয়ে ফেলল খানিক সময়ের জন্য। নিস্তব্ধ, অটল চাহনি মেহরিমার দিক। একটা মানুষ কি করে পারে দোষ না করেও নিজের উপর নিয়ে নিতে সবটা। মা হয়তো এমনই হয়। কোনো নিষ্ঠুরতা, স্বার্থপরতা নেই। আছে কেবল মায়া। আচ্ছা তোহাস কি যোজন দূরে থেকে কখনো অনুভব করেছে সে কতটা জঘন্য ব্যবহার করেছিল মায়ের সঙ্গে? কতটা ক্ষত বিক্ষত করেছে মা বাবার মন? আরিয়ানা কি আজ করতে পেরেছে নিজের ভুল, নাকি সবকিছুই তার ইচ্ছেকৃত ছিল? বুক ফেটে কান্না আসার উপক্রম শ্রেয়ার। কণ্ঠনালী কাঁপছে। নিজেকে সামলে ধাতস্থ হল। আপনি কোনো দোষ করেননি। বরং তোহাস ভাইয়া নিজের কারণেই মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। আমি ছোট না হলে আমার মাকে আগলে রাখতাম, তাহলে বাবা মারতে পারতেন না। যে বাবা মা হারায় তারাই মূল্য বুঝে। এ পৃথিবীতে বাবা মার মতো নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। অন্য কেউ ভালোবাসলেও সেটা মানুষ ভাগ্য ভালো বলে পায়। শ্রেয়ার নরম আফসোসের স্বর কর্ণপাত হওয়া মাত্র মেহরিমা অনুশোচনার অনলে দগ্ধ হয়ে পড়লেন। কিছু বলতে পারলেন না তিনি। তুর্য ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে আসতেই উঠে দাঁড়ালেন। শ্রেয়ার দিকে এক নজর চেয়ে মেহরিমা চৌধুরীর দিকে তাকালো তুর্য। ক্লান্ত মেশানো গম্ভীর কণ্ঠে বলল, ভাই আসছে। গতকাল ফ্লাইটে ওঠার আগে আমাকে ফোন দিয়েছিল। পরিবার সমেতি আসছে। এখন তাকে চৌধুরী বাড়িতে কিভাবে আনবে সেটা তোমরা ভালো জানো। মেহরিমা চমকে উঠলেন। বললেন, হাসপাতালে আসবে। তুর্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমি না করেছি।
বর্তমানে মিসেস আরিয়ানার চাচার বাড়িতে আছেন। আমি চাই না হাসপাতালে কোনো সিন ক্রিয়েট হোক। বাবার অবস্থা এখন কিছুটা ভালো। যা করার বলার বাড়িতে নিয়ে যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া যাবে। একদিন পর কিছুটা সুস্থ হয় নুরুল চৌধুরী। ওইদিকে ছেলের অবস্থা দেখে ফাতেমা চৌধুরীও অসুস্থ হয়ে পড়েছেন। তাই তুর্যর উপর ভরসা রেখে মেহরিমা বাড়িতে চলে গিয়েছেন। শ্রেয়া, প্রিয়ু, আয়ুষ হসপিটালেই রয়ে গেল। করিডোরে পাতানো বেঞ্চিতে বসে ঘুমে আয়ুষের কাঁধে ঢলে পড়েছে প্রিয়ু। অপরদিকে শ্রেয়া বসে বসে ভাবছে কিভাবে এত মনোমালিন্যের দেয়াল ভেঙে এক হবে পুরো পরিবার। একই ছাদের নিচে কত মানুষ বাস করে অথচ সবার মনের মিলন থাকে না। বিচ্ছেদ সহজ, সন্ধি কঠিন। খুবই কঠিন। একজন নার্স এসে জানালো তুর্যকে ডাকছেন নুরুল চৌধুরী, সাথে শ্রেয়াকেও। তুর্যর পিছন পিছন শ্রেয়া কেবিনে ঢুকে পড়ে। ওদের দেখে অচিরেই রোগা চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে ওঠে নুরুল চৌধুরীর। দুর্বল কণ্ঠে হাত ছাড়লেন, কাছে আয় তোরা। তুর্য চেয়ার টেনে বাবার কাছাকাছি বসল। শ্রেয়া একপাশে দাঁড়িয়ে রইল। নুরুল চৌধুরী আবারও মুখ খুললেন। বললেন, বাবার কাছে এসে বসো। তুর্যর দিকে এক পলক তাকিয়ে তার পাশের টুলে বসল শ্রেয়া। ওদের দুজনের দিকে চেয়ে দুই অধর প্রসারিত করলেন তিনি। জিতাই গেলেন। নিজের অভিমান ভেঙে ছেলেকে ডাকলেন না, কিন্তু সেই অভিমানের ভারে দুনিয়া ছাড়তে রাজি আছেন। তাচ্ছিল্যমাখা কণ্ঠে এক একটা বাক্য উচ্চারণ করল তুর্য। শ্রেয়া আঁতকে উঠল। একটা অসুস্থ মানুষকে এভাবে বলা ঠিক। কিন্তু নুরুল চৌধুরীর হাসি দেখে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল ও। তিনি খোশমেজাজে ওকে লক্ষ্য করে বলল, এই কথাগুলোতে কি আছে জানিস মা? কষ্ট, অভিমান, আমাকে হারিয়ে ফেলার ভয়, ভাইয়ের প্রতি ভালোবাসা, সম্মান। তোর স্বামী আমাকে এত ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। ওর কি বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে লজ্জা লাগে? শ্রেয়া সাহসের কাজ করে বসল। তৎক্ষণাৎ বলে ফেলল, হয়তো। নিমিষেই তুর্য রসপূর্ণ চাহনি নিক্ষেপ করল ওর উপর। দৃষ্টিতে দমে গেল ও। নুরুল চৌধুরী মৃদু ধমকে বললেন, ওকে চোখ রাঙালে কেন? আমার সহজ সরল মেয়েটাকে একদম ভয় দেখাবে না। যা সত্য তাই বলেছে ও। শুনলাম তোমার ভাই এসেছে সম্পত্তির ভাগ নিতে। না, অফিসের কাজে এসেছে। চলে যাবে আবার। ওকে চৌধুরী বাড়িতে নিয়ে এসো। সম্পত্তির ভাগ করব। ওর বউকেও আসতে বলো। তাকে দেখাতে চাই ওর মতো এতিম আরও একটা মেয়ে আমার বাড়িতে বউ হয়ে এসেছে। সারাক্ষণ ভাবে কিভাবে সবার মন জয় করবে, ওর মতো ভাঙ্গার চেষ্টা করেনি। সকাল থেকে জাঁকজমকপূর্ণ আয়োজন চৌধুরী বাড়িতে। শ্রেয়া ও প্রিয় ব্যস্ত হাতে রান্নাঘর সামলাচ্ছে ত্রিহার সঙ্গে। মেহরিমা ঘরে লুকিয়ে রেখেছেন নিজেকে। বসার ঘর থেকে রহিমা বড় বড় পা ফেলে রান্নাঘরের দুয়ারে উপস্থিত হল। হাঁপাতে হাঁপাতে বলল, নতুন বধূ ত্রিহা, প্রিয় আইয়া পড়ছে। তুর্য বাবা লইয়া আইছে ওরারে। জলদি আইও। রান্না প্রায় শেষের দিকে। ত্রিহা আদুরে ভঙ্গিতে প্রিয়ুর উদ্দেশ্যে বলল, তোমরা যাও, আমি আসছি। সকাল থেকে প্রিয়ু, শ্রেয়া উভয়ই খুব উত্তেজিত তোহাস ও আরিয়ানাকে দেখার জন্য। দুজনেই হাত ধুয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। এসেই পা জোড়া থমকে গেল। অত্যন্ত সুন্দর গড়নের একটা মেয়ে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে 3 পিস। বাচ্চাটার বয়স বড় জোর 1 কি 1.5 বছর হবে। মেয়েটার পাশেই একজন সুঠাম দেহী পুরুষ দাঁড়িয়ে। শ্রেয়া হতবাক। কে বলবে এরা একই মায়ের পেটে না? তুর্য ও তোহাসের চেহারায় অনেকটাই মিল। ছোট ছোট পায়ে আরেকটু এগিয়ে আসে ও। ওর পিছন থেকে লাঠি ভর দিয়ে ফাতেমা চৌধুরী সামনে আসেন। তোহাসের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সোফায় বসে পড়লেন। বলে উঠলেন, আরে মেহমানেরা দাঁড়ায় আছেন কেন? কত বছর পর আসলেন, বসেন বসেন। তুর্য বাবু ওদের বসতে বলবা না তুমি? প্রিয় মুখ টিপে হাসছে। তুর্য ধপ করে ফাতেমার পাশে বসে পড়ল। ফিসফিস করে বলল, ফাতু বাবু কেন ডাকো? দুদিন পর বাবুর বাপ হব। চারিধারে দৃষ্টি বুলাচ্ছে তোহাস। দাদির খোঁচা মারা ও ঠিকই বুঝতে পেরেছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে সবার সামনে। কেউই এগিয়ে এসে কথা বলছে না। না বলাটাই স্বাভাবিক। শ্রেয়া সামনের মানুষটার মনের হাল বুঝে নম্রকণ্ঠে বলে উঠল, কেমন আছেন ভাইয়া? আরিয়ানা ভ্রু কুঁচকে তাকালো। তোহাস মুখে হাসি টেনে উত্তর দেয়, ভালো।
তুমি তুর্যর বউ, রাইট? আমার শান্তশিষ্ট প্যাচবিহীন ভালো মনের বউ। সোফায় বসে আয়েশি ভঙ্গিতে বলে তুর্য। নুরুল চৌধুরী কক্ষ ছেড়ে বেরিয়ে আসলেন। অবস্থা তেমন ভালো না ওনার। বুকের ব্যথা প্রায়শই অসহনীয় হয়ে ওঠে। আয়ুষের সাহায্যে ড্রয়িং রুমে আসলেন তিনি, তোহাস আসার খবর পেয়ে। বসার ঘরে পা রাখতেই দীর্ঘদিনের পুরনো চশমাটা অস্পষ্ট, ঝাপসা হয়ে আসে। অন্তর্দেশটায় দমকা সমীরণ বয়ে যায়। সাথে জমানো অভিমানের পাল্লাটা আরো অনেকখানি ভারী হয়ে উঠল। চেহারায় গম্ভীরভাব ধরে রেখে মাঝ বরাবর এসে দাঁড়ান। বাবাকে দেখে বাচ্চাদের মতন ছুটে আসলো তোহাস। দুহাতে ঝাপটে জড়িয়ে ধরতে চায়, কিন্তু পারে না, তার আগেই হাত তুলে বাধা দিলেন নুরুল চৌধুরী। গমগমে সুরে বলে উঠলেন, বসো। সোফায় বসে তোহাসকে বসার জন্য বললেন পুনশ্চ। অসহায়, দুর্বল নেত্রে তাকিয়ে তোহাস তুর্যর পাশে বসল। টলমলে দৃষ্টি নিক্ষেপ করল বাবার দিকে। কখনো তাকে তুমি বলে সম্বোধন করেননি নুরুল চৌধুরী। বাবা ছেলের সম্পর্কটা ছিল একেবারে বন্ধুর ন্যায়। সেই বাবা আজ ওর দিকে তাকাচ্ছে না, ঠিক করে কথা বলছে না। কতগুলো বছর কেটে গেল অনুতপ্ততায়, অনুশোচনায়। হ্যাঁ, প্রতিনিয়ত জ্বলছে ওর ভিতরটা। কত শত অভিযোগ নিজের প্রতি জমে আছে হৃদয় কুঠুরিতে। বিলাসিতার প্রাচুর্যে, মায়া মমতায় ভরপুর এই চৌধুরী বাড়ির আঙিনা পার হয়ে একটা মুহূর্তও স্বস্তি মিলেনি তার। নিজের অপরাধের শাস্তি থেকেও রেহাই পায়নি সে। কঠিন শাস্তি ভোগ করেছে, মাকে অপমান করার ফলস্বরূপ। নিষ্প্রভ কণ্ঠে বলল, বাবা, কেমন আছো? মাকে দেখতে পাচ্ছি না যে। মুহূর্তেই সকলের কর্ণে কর্ণে প্রতিধ্বনিত হয় তাচ্ছিল্য কণ্ঠস্বর। তোমার মা আছে। সে তো তোমাকে জন্ম দেওয়ার সময়েই এ দুনিয়া ছেড়েছে। হয়তো বুঝে গিয়েছিল মাকে সম্মান করতে অক্ষম তুমি। কুলাঙ্গার সন্তান। স্তব্ধ পরিবেশ। ফাতেমা চৌধুরী বাঁকা হাসলেন। নিশ্চুপে, লুকিয়ে, নিঃশব্দে। মনে মনে বেশ আনন্দ পেয়েছেন। তুর্যর নজর সাদা, ফোকা ফোকা মেঝেতে। তোহাসের কণ্ঠনালী ভেদ করে এলো, তুমি ঠিক বলেছ বাবা। তৎক্ষণাৎ আরিয়ানার চোখের কার্নিশ ছুঁয়ে এক ফোঁটা জল গড়ালো। স্বামীর দুঃখের পরিমাণ নিতে পারে নাও। নিমিলিত চক্ষুপত্রে টুপ টুপ অশ্রু পড়তেই অত্যধিক জোরে চিল্লাতে শুরু করে তিতিশা। ওর চিৎকারের শব্দে শ্রেয়া অস্থির হয়ে ওঠে। ব্যগ্র গলায় প্রশ্ন করে, আপুও কাঁদছে কেন? আরিয়ানা জবাব না দিয়ে তিতিশাকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে। শ্রেয়ার নিশ্চল দৃষ্টি ছোট্ট তিতিশার পানে। ঠোঁট ভেঙে কান্না করছে মেয়েটা। ওষ্ঠাধর কেমন লালচে রঙের। হাত মুঠো করে রেখেছে। কান্নার তালে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এতটুকুন মেয়ের রাগ, জেদ। শ্রেয়ার অভ্যন্তরে শীতল শীতল ভাব। বাচ্চারা অদ্ভুত মায় মাখে মানুষকে। পাষাণ হৃদয়ও গলে মোম হয়ে যায় তাদের সান্নিধ্যে। তুর্যর ডাকে ভাবনা ছিঁড়ে ফিরে তাকায়ও। আদেশের স্বরে বলে তুর্য, মিসেস আরিয়ানাকে রুমে নিয়ে যাও। তিতিশার এখানে ভালো লাগছে না হয়তো। আরিয়ানা না চাইতেও শ্রেয়ার সঙ্গে ড্রয়িং রুম ছাড়তে হলো। ওদের গমনের পথে তাকিয়ে তুর্য কণ্ঠে গাম্ভীর্য রেখে বলল, আপনার সিদ্ধান্তটা ভাইকে জানিয়ে দিন বাবা। তোহাসের কণ্ঠে চমক, কিসের সিদ্ধান্ত? দীর্ঘ এক নিঃশ্বাস মুক্ত করলেন নুরুল চৌধুরী। বললেন, তুমি এই বাড়িতেই থেকো। সন্ধ্যার পর উকিল আসবে, সম্পত্তির বন্টন হবে। আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তোমার ও তোমার বউয়ের কথা মতো আমরা তোমাদের প্রাপ্য সম্মানই দিব। এই বাড়িতে তোমার অধিকার আছে, নিজের পাওনা কেন ছাড়বে? সেই যে বলে গেলে তোমার হক তুর্য মেরে দিবে, আজ পর্যন্ত আমার ছেলে তোমার ভাগের এক রত্তিও ভোগ করেনি। বুকে পাথর চেপে ভালোবেসে, সম্মান দেখিয়ে তোমার সাথে যোগাযোগ রেখেছে। ওর মা খারাপ না সেটা প্রমাণ করেছে। যদি খারাপ হতো তাহলে নিশ্চয়ই তোমার বিরুদ্ধে ফুসলিয়ে বড় করত ওকে। ছোট থেকেই এটাই শিখাত তোমাকে দূরে রাখলে সব সম্পত্তি পাবে। এমন কিছু কি করেছে? করেনি। ওর মায়ের দেওয়া ভালো শিক্ষায় ভুল অভিযোগের ফলেও সে তোমাকে সম্মানের সাথে এ বাড়িতে এনেছে। বড় হলেই বিবেকে উচ্চ হওয়া যায় না। দুধ দিয়ে কালসা পুছলে দিন শেষে ছোবলই খেতে হয়। যার ভুক্তভোগী মেহরিমা। কোনোদিন ওকে বলিনি সতীনের ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, ওর না বলা সত্ত্বেও সে সেটা করেছে। এত কিছুর বিনিময়ে তুমি কি দিয়েছ ওকে? অপমান, মিথ্যে অপবাদ। সত্য মিথ্যা যাচাই ছাড়া কষ্ট দিলে।
এত বছরের ভালোবাসা প্রত্যাখ্যান করেছ দুদিনের ভালোবাসার মোহে। আশা করি সুখেই ছিলে। বুড়ো বয়সে অনুরোধ করব পারলে থেকে যাও। তোমার মাকে খুব ভালোবাসতাম, তোমাকে দেখলে যেন আমি তাকেই অনুভব করতে পারি। অভিমানের দেয়ালটা আর তুলে রাখতে পারলাম না। থেকে যাও। আমি কথা দিচ্ছি আরিয়ানার কোনো ক্ষতি হবে না। দরকার পড়লে আমি চট্টগ্রাম চলে যাব মেহরিমাকে নিয়ে। অন্তত এই সমাজ বলতে তো পারবে আমার খাটিয়া ধরা থেকে কোনো ছেলে বঞ্চিত হয়নি। কথাগুলো শেষ হতেই তোহাস ঢলে পড়ল নুরুল চৌধুরীর পায়ের সমীপে। ওনার হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ওঠে। পুরুষ নাকি শত কঠিন পরিস্থিতিতেও ভাঙ্গে না। অথচ প্রিয়সহ সবাই দেখল কতটা সহজে বাবার পা ছুঁয়ে কাঁদছে তোহাস। কই ছিল এতকাল? প্রিয় বুঝে পায় না মানুষ কেন সব সময় সময় খুইয়ে নিজের ভুল বুঝে। নুরুল সাহেব অটল শব্দটুকু করলেন না তোহাসের উদ্দেশ্যে। তুর্যর দিকে নজর ফেলে শ্রেভ বললেন, সন্ধ্যার পর থাকিস। তৎপরে সোফায় ঘাড় এলিয়ে চুপ করে রইলেন। তোহাসও পা আঁকড়ে ধরে রাখল। মুখ দিয়ে কথা আসছে না। আয়ুষ ওর কাঁধে হাত রেখে নরম গলায় আওড়ালো, উঠুন ভাই। বড় আব্বুর জন্য স্ট্রেস ঝুঁকিপূর্ণ। সকালেই রুমটা গছগাছ করে রেখেছিল শ্রেয়া। আরিয়ানাকে নিয়ে আবছা অন্ধকার কক্ষে ঢুকেও নিজ হাতে রুমের কালো পর্দাগুলো সরিয়ে দিয়ে সূর্যের রশ্মি ঘরে আসার সুযোগ করে দেয়। তিতিশার কান্না থমকে গিয়েছে ততক্ষণে। ভাষা ভাষা আখিদয় সে দেখছে কালো একটা তাঁতের কাপড় পরিহিতা মেয়েকে। ওর চাহনিতে মন্ত্রমুগ্ধের ন্যায় পা ফেলে অভিমুখে এসে উপস্থিত হয় শ্রেয়া। বিমুগ্ধ নয়নে চেয়ে দুহাত বাড়ায়, উদ্দেশ্য কোলে নিবে। তিতিশা ঠোঁট ছড়িয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়বে অবস্থা তখনই আরিয়ানা নিজের সঙ্গে চেপে ধরে ওকে। শ্রেয়ার মন আহত হয়। মনক্ষুণ্ণ হয়। বুকটা কেঁপে ওঠে। আরিয়ানা ক্রোধান্বিত চাহনি নিবন্ধ করে। মুখ থেকে বেরিয়ে আসা এক একটা ধ্বনিতে রাগের মিশ্রণ, আমার মেয়েকে ধরবে না। মলিন ভাব কাটিয়ে শ্রেয়া হাসে। অত্যন্ত মৃদু হাসি। ধাতস্থ হয়ে বলে, আমি কি তিতিশার ক্ষতি আপনার চোখের সামনে করে ফেলব? আর কেনই বা করব? আমার হাত এতটাই শক্ত না যে তিতিশার শরীর থেকে চামড়া খসে পড়ে যাবে। কিংবা আমার মন কুৎসিত না যে একটা বাচ্চার ক্ষতি করব। আমার এমন কোনো ইচ্ছেও নেই। আপনার আচরণের ব্যাপারে শুনেছিলাম, আজ দেখেও নিলাম। আমার মনে হয় কি জানেন? আপনি ওভার পজেসিভ। নিজের জিনিস একান্তে নিজের করে রাখতে চান। কারো সান্নিধ্য সহ্য হয় না আপনার। আপনার জন্য সংসারে ফাটল ধরেছে। শুনেছি আপনিও আমার মতো এতিম। কোনোদিন আপনজনের অভাব ফিল করেননি। একবারও মনে হয়নি আপনজনের কাছে থাকাটা কতটা শান্তি দেয়। জানেন আপু, আমি আপন মানুষের স্পর্শ পাওয়ার জন্য কত বেকুল ছিলাম। আল্লাহ আমার সেই চাওয়া এই পরিবারের মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন। আশা করি আপনিও একদিন বুঝবেন। তিতিশাকে এমন করে বড় করবেন যেন আপনাদের সম্মান করে। ভুল বললে ক্ষমা করে দিবেন আমাকে। আজও সময় আছে নিজেকে শুধরানোর। আমি আপনাকে আপু বলেই ডাকি। আমার কেউ নেই। বড় বোনের অভাব বোধ করি। আপনি বললেও ডাকবো, না বললেও ডাকবো। হাসি বজায় রেখে তিতিশাকে এক প্রকার ক্যারে নিল শ্রেয়া। সাথে সাথেই তিতিশা ওর বুকে মিশে গেল। ওর মাথায় চুমু খেয়ে প্রশান্তির শ্বাস টেনে নেয় শ্রেয়া। আরিয়ানার কণ্ঠ নিভে গেল। আকস্মাৎ কি হয়েছে কে জানে। বলল, ওকে বেশি চেপে ধরো না। নয়তো গরমে কষ্ট হয় ওর। শ্রেয়া মিষ্টি হাসি উপহার দেয়। বলে, আচ্ছা। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। মনটা বিষাদে ছেয়ে গেল আরিয়ানার উচ্চারিত দু বাক্যে, তোমার আপন শাশুড়ি তো তাই এমন পক্ষপাতিত্ব করো। আমার মতো সৎ ঘরের হতে তাহলে এক দণ্ড মনের স্বস্তি পেতে না। থেমে থাকল না শ্রেয়া। চট করে প্রশ্ন ছুড়ে দিল, মনের স্বস্তির জন্য নিচে নেমেছেন? আপন না বলে। মানুষ হন। আপন পর দিয়ে নয়। মানবতা, মন দিয়ে যাচাই করুন। আপনি মেন্টালি সিক সেটা বুঝতে পারছেন আপু। ছি। সমস্ত গা ঘৃণায় রিরি করে উঠল তার। তিতিশাকে রেখে রুম থেকে বেরিয়ে এলো। নারী মন নাকি দুর্বল হয়, মায় ভরা থাকে। কিন্তু আরিয়ানা ক্ষেত্রে মতামত সম্পূর্ণ পাল্টে গেল শ্রেয়ার। সম্ভবত অপরাহ্নেই বাড়ি ফেরছে পাখির দল। হতে পারে ভীষণ তারা তাদের। সন্ধ্যা নামল না ধরণীতে, এখনই যাওয়ার কত অস্থিরতা। শ্রেয়া নীলাম্বর থেকে চক্ষু সরিয়ে এনে জিজ্ঞেস করল, হঠাৎ কোথায় যাচ্ছি আমরা? তুর্য একমনে ড্রাইভ করতে মগ্ন।
কোমল কণ্ঠস্বর কর্ণপাত হতেই বলে উঠল, খালা শাশুড়ির বাড়িতে দাওয়াত খেতে। শ্রেয়া বিষম খেল। খালা শাশুড়ি মানে তো ওর খালা। শ্রেয়াকে গাড়ি থেকে বের করে একটা বিশাল আকারের গেট পেরিয়ে ঢুকে পড়ল তুর্য। চমৎকৃত নয়ন ফেলছে শ্রেয়া আশেপাশে। ঢের সুন্দর একটা বাড়ি, প্রাচুর্যে ভর্তি। সাদা রংটা কেমন ঝিলিমিলি করছে। ছোটখাটো একটা বাগান পেরিয়ে ওরা সদর দরজার সামনে এসে দাঁড়ালো। কলিং বেল চাপতেই যে দরজা মেলল তাকে দেখেই চক্ষুদয়ের আকার নিমিষেই বড় হয়ে আসে শ্রেয়ার। চকিতে তুর্যর দিকে তাকালো ও। তাকিয়ে রইল অনিমেষ। নেত্রপল্লব ফেলতে পর্যন্ত ভুলে বসল। তুর্য ওকে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে সামনের ভ্রু কুঁচকে কপালে ভাঁজ ফেলে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে রাখা মেয়েটাকে প্রশ্ন করল, কেমন আছেন আপু? আমাদের ঘরে ঢুকাবেন না? অহমিকার দরজার হাতল ধরে নিজেকে সামলে নেয়। চোখজোড়া সংকুচিত হয়ে আসে তার। বিস্মিত কণ্ঠস্বর, আপু? আপু কেন ডাকছ? আর তোমরা এখানে? শ্রেয়া নিজেও হতবাক। কথা বলার শক্তি হারিয়ে নির্বাক। তুর্য অধর কার্নিশে বাঁকা হাসি আঁকে। নিরলস হাবভাব তার। কণ্ঠে গুরুতর ভাব এনে প্রতি উত্তর করে। বলল, খালা শাশুড়ির মেয়ে সম্পর্কে আমার বড় হলে আপু ডাকব না। আর এটা তো ডাবল শ্বশুর বাড়ি, মানে নানা ও খালা শাশুড়ির বাড়ি। টানে টানে ছুটে এলাম। কি? একই সঙ্গে দুটো ভিন্ন ভিন্ন মানুষের কণ্ঠনালী গলিয়ে অভিন্ন শব্দ বেরিয়ে আসে। কর্ণে বেজে ওঠে তুর্যর। বিরক্ত মাখা স্বরে বলে উঠল, পা ধরে গিয়েছে ভিতরে গিয়ে বসে বসে বলবো। ফের অহমিকার দিকে তাকিয়ে বলে, আপু প্লিজ সাইড। তাজ্জব হয়ে চেয়ে চেয়ে একপাশে চেপে গেল অহমিকা। তুর্য শ্রেয়ার হাত ধরে ড্রয়িং রুমে এলো। শ্রেয়াকে সোফায় বসিয়ে বলল, এটা তোমার নানার বাড়ি ও খালার বাড়ি। দুটোই। বলতে পারো তোমার মায়ের বাড়িও। অহমিকা ও শ্রেয়ার উভয়ের পায়ের নিচ থেকে শক্তপোক্ত মেঝেটা যেন সরে গেল। তুর্য ওদের হতভম্ব দৃষ্টি এড়িয়ে গিয়ে গাঢ় স্বরে বলে উঠল, আপনার বাবা কোথায় অহমিকা আপু? আর নানু? তখনই রাশভারী গলায় কেউ ডেকে উঠলেন অহমিকা বলে। শ্রেয়া তাকিয়ে দেখে একজন বয়স্ক লোক। ওনাকে প্রিয় আয়ুষের বিয়েতে দেখেছিল সে। সম্পর্কে অহমিকার বাবা। ইনিই তাহলে ওর খালু। খালা কোথায়? তুর্য যে নানুর কথা বলল তার মানে নানু আছেন। অহমিকার বাবা হাতের খবরের কাগজটি টেবিলের উপর রেখে খানিক ঈষৎ ক্রোধমিশ্রিত গলায় তুর্যকে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করছো? আমার মেয়েকে সবার সামনে অপমান করে শান্তি হয়নি তোমার? এখন বউ নিয়ে বাড়ি অবধি চলে আসলে। সেদিন কিছু বলিনি কারণ তুমি আগে থেকে বিবাহিত ছিলে। না হলে আমার মেয়েকে তোমার পরিবার বিয়ের আশ্বাস দিয়ে অপমান করে এর একটা বিহিত আমি করেই ছাড়তাম। মেয়েটা দিন রাত এক করে সুস্থ করেছে তোমায়। তোমার মা তো তোমাকে এক রুমেই বন্দি বানিয়ে রেখেছিল। আমার মেয়ে মিনতি করে মেন্টাল হসপিটালে ভর্তি করাই। তোমার সব অত্যাচার সহ্য করেছে। সাইকোসিস ডিসঅর্ডারে ওকে কল্পনা করেই মানুষকে আঘাত করতে, তাহলে সামনে পেয়ে কি করতে মনে নেই? কতবার আহত হয়ে বাড়ি ফিরেছে মেয়েটা। তবুও তোমার ট্রিটমেন্টে পিছুপা হয়নি সে। তোমার পাগলামি সইয়ে গিয়েই পাশে থেকেছে শুধুমাত্র নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। সামান্য কৃতজ্ঞতাবোধ নেই তোমার। তুর্যর নাসারন্ধ্র দিয়ে সূক্ষ্ম তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো। ঠোঁটে ফিচেল হাসি অত্যন্ত শান্ত কণ্ঠে আওড়ালো, বসুন খালু। আপনার মেয়ের প্রতি কৃতজ্ঞ বলেই কিছু বলিনি। আপনার মেয়ের অন্যায়টা ছোট ছিল না, কাউকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে দেওয়া অনেক বড় অপরাধ। চিকিৎসার জন্য আমার মা যথেষ্ট পেমেন্ট করেছে। তাছাড়া আপনার মেয়ে আমার জীবনের সবথেকে বেশি প্রিয় একটা মানুষ দিয়েছে। ও ছেড়ে না গেলে কখনো আমার শ্রেয়সীকে পেতাম না আমি। সেটার জন্য সহস্রবার ধন্যবাদ বলতেও দ্বিধা নেই আমার। শ্রেয়া বিমুগ্ধ। অহমিকার মাথা নত হয়ে গেল। সে লন্ডনে থাকতেই নিজের ভুল বুঝতে পেরেছে। আসলে কাউকে ঠকিয়ে ততক্ষণ পর্যন্ত তার যন্ত্রণা পরখ করা যায় না যতক্ষণ না স্বয়ং ঠকে। আজ বুঝে ও জীবনে কি হারিয়েছে এবং তা নিয়ে আক্ষেপের শেষ নেই। মেহরিমার কথায় তুর্যকে পাওয়ার স্বার্থটা জাগ্রত হলেও নিজের অপরাধবোধে তা এখন দমে গিয়েছে। সাইদ সাহেব ধমকে উঠলেন, তো এখন কেন এসেছো? না না, খালা শাশুড়ির বাড়িতে আসতে মানা আছে। পাল্টা প্রশ্ন তুর্যর। সাইদ সাহেবের কপালে বলিরেখার ভাঁজ পড়ল। ভাঁজের সংখ্যা কত শত হবে গুণে নি শ্রেয়া।
কণ্ঠে প্রবল অস্থিরতা মেখে প্রশ্ন করলেন, মানে? আপনার একজন শালী সাহেবা ছিল, ভুলে গেলেন? না। বাবার জেদের জন্য মা ও অহমিকার আম্মু কখনো ওকে এ বাসায় ফিরিয়ে না কিংবা যোগাযোগ করতে পারেনি। কিন্তু ওনার মৃত্যুর পর শিমুলকে অনেক খুঁজেছি আমরা। একবার শিমুল যোগাযোগ করে আমাদের সাথে সাহায্যের জন্য। বাবা কেমন করে সেটা জেনে যায়। অসহায় ছিলাম আমরা। কারণ বাবা কথা নিয়েছিলেন আড়ালেও যেন আমরা কেউ ওর সাহায্য না করি। পরে একটা সময় জানতে পারি স্বামীর হাতে ও খুন হয়েছে। স্বামীও বেঁচে নেই। আশেপাশে জিজ্ঞেস করে জানি ওর একটা মেয়ে আছে। আমি অনেক খুঁজি কিন্তু মেয়েটাকে পাইনি। তার জন্য ধরে নিই মেয়েটাও বেঁচে নেই। শেষোক্ত কথাটা বলতে গিয়ে গলা ধরে আসে ওনার। শ্রেয়ার চোখ ছলছল করে ওঠে। তুর্য ওর হাতের উপর হাত রেখে বলল, আমার বউই শাশুড়ি মার মেয়ে। আশেপাশের এতিমখানায় খোঁজ নিলেই পেয়ে যেতেন। এতকাল কষ্ট বড় হতে হতো না ওর। আপনাদের খোঁজায় গাফিলতি রয়ে গিয়েছিল। সাইদ সাহেবের কণ্ঠ কেঁপে কেঁপে উঠল। বললেন, ও শিমুলের মেয়ে? গম্ভীরভাবে প্রত্যুত্তর তুর্যর, হ্যাঁ। তুমি কিভাবে জানলে? খুব একটা বেগ পোহাতে হয়নি, শাশুড়ি মার বাবার নামটা কালেক্ট করতে। সেই নামের সূত্রপাত ধরেই জানলাম অহমিকা ও শ্রেয়সী একে অপরের খালাতো বোন। আমি চাইছিলাম শ্রেয়সীর নানুর বাড়ির খোঁজ নিতে। তারা মানুক আর না মানুক নিজ চোখে একবার নিজের আত্মীয় স্বজন দেখুক ও চিনুক তাদের। নানু কোথায়? বছর খানেক আগে স্ট্রোক করে অহমিকার মা মারা যাবার পর থেকেই তিনি অসুস্থ। পরিবারে তো আর কেউ নেই। আমিও একা মানুষ। তাই অহমিকাকে নিয়ে এখানেই থাকা। উনি রুমে আছেন। পায়ের হাড্ডি ক্ষয়ে গিয়েছে তাই চলাফেরা করতে পারেন না। ত্রিহা নিজের রুমের দিকে যাচ্ছিল। অজান্তেই দৃষ্টি মেহরিমার রুমের সামনে যেতেই দেখল তোহাস দরজায় আলগোছে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। অথচ নক করছে না, ডাকছে না। হয়তো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। মৃদু হাসল ও। সবই সময়ের খেল। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। যেটা মানুষ অবজ্ঞা করে নিয়তি যেন টেনে হিচড়ে সেখানেই সুখের খোঁজে দাঁড় করিয়ে দেয়। কয়েক পল চেয়ে নীরবে প্রস্থান করল। টের পেতে দিল না তোহাসকে। পাছে যদি সে লজ্জায় চলে যায়। রহিমা পানের বাটাটা নিয়ে ফাতেমা চৌধুরীর সামনে রাখল। গড়গড় করে বলল, আজকের পানটা অনেক ভালো কইরা বানামু আম্মা। ভ্রুকুচকে দুই অধর ফাঁক করে চাপা গর্জন করে ফাতেমা। তুই কি বাকি দিন আমারে খারাপ বানায়া খাওয়াইতি? আরে আম্মা, তা না। আজ তো খুশির দিন। বাঘিনী জালে ফাঁসছে। কত ভাব দেখাইয়া, মিছা প্যাচ লাগাইয়া তোহাস বাবারে একলা কইরা কাইরা নিছিল মনে নাই আপনার? ফাতেমা ভেংচি কাটলেন। থমথমে মুখে বললেন, তোহাস কি তা বাচ্চালো? হেতে ফিডার খায়। বললেই চইল্লা যাইব। বদ একটা। মায়ার মতো নিষ্পাপ মাইয়ার ঘরে কেমনে এই বদ হইল আমি বুঝি না। বউয়ের কথায় নাচে খালি। ভালা হইছে নুরু কথা শুনায় দিছে। আমার আত্মা দা শান্তি পাইল। আমি নুরুর মা। ও কোনোদিন আমারে কষ্ট না দিলেও আমি বুঝি সন্তান কষ্ট দিলে কেমন লাগে। দুনিয়াতে যদি কারো সাথে সবথেকে উত্তম ব্যবহার করা লাগে তা মায়ের লগে, তারপর বাপ। কষ্ট ছাড়া সৎ মায়ের আদর পাইয়া বড় হইছে এ কারণে কদর কি তা জানে না। এখন বুঝব হারে হারে। তোহাসের চেহারায় আমি কষ্ট দেখছি। আমিও দেখছি আম্মা। বিবশ কণ্ঠে বলল রহিমা। টিনের চালে বৃষ্টির সেতার বাজছে। তারই নিচে দাঁড়ানো মানব মন করছে আনচান। রিমঝিম ছন্দ তুলছে বৃষ্টি ফোঁটা। ফুটো চাল দিয়ে বিন্দু বিন্দু হয়ে প্রবেশ করছে জল। শ্রেয়ার সমগ্র সত্তা জুড়ে স্নিগ্ধ পবনের তীব্র ছোঁয়া। ভালো লাগায় নিমজ্জিত ও বিষাদে তিক্ততায় ভরা প্রাণে হঠাৎ করে শান্তির আগমন। এমনি এমনি ঘটেনি, ঘটিয়েছে। ওর পাশে উপস্থিত সুদর্শন, সুঠাম দেহী, গম্ভীরমুখ পুরুষটার জন্যই অন্ধকারাচ্ছন্ন জীবন আজ আলোকিত। কত বছর পর মায়ের পর তারই আপন কারো স্পর্শ পেল ও। কাপা কাপা হাতে বয়স্ক নানুর মাথায় হাত বুলিয়ে দেওয়া, কেঁদে বুকে জড়িয়ে ধরা সবটুকু যেন স্বপ্ন ওর নিকট। সব থেকে ভাবিয়েছে অহমিকার আচরণ। কত নিঃস্বার্থ ছিল প্রতিটা কথা। এখনো কানে বাজছে। নানুর কক্ষে ওর দুহাত নিজের হাতের মুষ্টিমে নিয়েছে অহমিকা। চক্ষু কোটরে ছিল ঘোর অনুশোচনা। কণ্ঠে অপরাধের ছাপ। নতজানু স্বরে বলে, তুমি আমার খালাতো বোন বলে আমি এতটা দুর্বল হচ্ছি না। আমি ভেঙে পড়েছি সত্যিকারে ভালোবাসা হারিয়ে। তুর্যর ভালোবাসা আমি বুঝিনি।
অন্যের মিছে টানে নিজেকে বিলীন করেছি। আর যতক্ষণে বুঝলাম তুর্য আমাকে চায় না, সে চায় তার পবিত্র সম্পর্ককে, তার স্ত্রীকে। তুমি ভাগ্যবতী শ্রেয়া। যে যুগে মানুষ স্ত্রী রেখে পরকীয়া করে বেড়ায়, ভালোবাসার মানুষকে গোপনে ঠকায়, সেই যুগে তুর্য একটা সম্পর্কের টানে তোমাকে চেয়েছে। এখন ওর চোখের দিকে তাকালে কেবল তোমাকেই যেন দেখতে পাই। সত্যিকারে ভালোবাসতে চেহারা, যোগ্যতা, সৌন্দর্য এসব লাগে না, লাগে হৃদয়। ভালো থেকো। বারবার এখানে এসো। অপেক্ষায় থাকবো। আমার শাস্তি আমার অনুতপ্ততা, যা প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে আমাকে। কয়েক পল নিস্তব্ধতায় পার করে শ্রেয়া। মানুষ বদলায়। কেউ খুব বাজেভাবে প্রতারণা করে, বেইমানি করে, তো কারো পরিবর্তনে মিলে দুঃখের ছোঁয়া। বদলানোর অনেক রূপ থাকে। যদিও এই পৃথিবীর মানুষগুলো আজ গিরগিটির ন্যায় আবরণ বদল করে ভাঙবে অন্য কারো হৃদযন্ত্র। সেই মুহূর্তে অহমিকাকে শক্ত করে জড়িয়ে ধরেও। নির্বাক কাটে সময়। তৎপরে চলে আসে তুর্যর সাথে। মাঝ রাস্তায় এসেই বাধে বিপত্তি। গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। পাশেই মেকানিক শপ, তাই তত একটা সমস্যা হয়নি। মেকানিক গাড়ি ঠিক করতে মগ্ন। শ্রেয়া কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে পাশে চাইতেন, থমকে যায়। নজর আটকে গেল তুর্যর চাহনিতে। নিষ্পলক দৃষ্টে চেয়ে আছে। শরীর জুড়ে আন্দোলন শুরু হলো ওর। তুর্য ক্ষীণ বাঁকালো অধর কার্নিশ। বলল, বউয়েরও কি এই শ্রাবণ ধারাতে প্রেম পাচ্ছে, যেমন করে আমার পাচ্ছে? আপনা আপনি আলগা হয়ে গেল শ্রেয়ার ওষ্ঠাধর। বুকের ধুকপুকানি নিয়ে এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকালো ও। তুর্য ওর চাউনি পরখ করে আফসোসের স্বরে বলে ওঠে, শুনছে না বউ? বৃষ্টির আওয়াজে আমার কথার শব্দ মেকানিকের কান অবধি পৌঁছাবে না। এমনকি আমি তোমাকে কিস করলেও টের পাবে না। প্রমাণ দেখবে। শ্রেয়া চোখ জোড়া বর্ষর করে তাকালো। লজ্জায় ঈষৎ পিছিয়ে গেল দেহ। ঠোঁট নেড়ে না শব্দটুকু বের করতে যাবে তার পূর্বেই সমস্ত গায়ে শিহরণ বয়ে যায়। ছলাৎ ছলাৎ করে ওঠে অন্তঃস্থল। অচিরেই হাত থেকে রক্তাভ গালে। তুর্য ধমকে ওঠে, তোমার হাতের দ্বারা আমার ঠোঁটের স্পর্শ মুছে গেলে ডাবল চুমু খাবো আমি। তাও একদম গভীরভাবে। হাত সরিয়ে শ্রেয়া অন্যদিকে মুখ ফিরিয়ে বিড়বিড় করল, মুছবো না। আপনার স্পর্শ কি মুছে ফেলার মতো? আপনি হলেন আমার জীবনের খুশির মাধ্যম। মেকানিক ছেলেটা রেইনকোট গায়ে ছুটে আসলো। ভোর সন্ধ্যের সময় চলছে। মানুষজন নেই রাস্তায়। শ্রাবণ বর্ষণ হয়তো সবাইকে কাঁথা মুড়ি দিতে বাধ্য করেছে। ছেলেটার কণ্ঠে ক্লান্তি। হাঁপানো স্বরে কি যেন বলে। শ্রেয়া প্রথমে ঠিকঠাক শুনতে পায়নি। পরবর্তীতে ছেলেটা আবারও তোরতোর গলায় বলল, গাড়ি ঠিক। তুর্য ওয়ালেট বের করে ছেলেটার টাকা চুকিয়ে দিল তৎক্ষণাৎ। নির্ধারিত টাকা থেকে আরো বাড়িয়ে দিল। খুশির ঝিলিক কলেজ পড়ুয়া ছেলের পরিশ্রমী মুখমণ্ডলে। হাত ঘড়ির দিকে তাকালো সে। বড্ড দেরি হয়ে গিয়েছে। সন্ধ্যার প্রহরের পর নুরুল চৌধুরী উপস্থিত থাকতে বলেছিল। শ্রেয়াকে নিয়ে ঝটপট গাড়িতে ওঠে বসল ছোট্ট টিনের ছাউনি থেকে বের হয়ে। একটা বিষয় নিয়ে খুঁতখুত করছে শ্রেয়ার মন। সিটে তুর্যর দিক তাকিয়ে মিহি কণ্ঠে আওড়ালো, একটা কথা বলি। তুর্য সায় দিল সঙ্গে সঙ্গে, বলো। শ্রেয়া সাহস পেল। মনের জোর পেল। মনের কথা আর অব্যক্ত রাখে না। বলে বসে, আমার মনে হয় আরিয়ানা আপু নিজেকে যেমন দেখায় উনি তেমন না। কিছু একটা আছে। ওনার লোভ নেই। থাকলে তিনি বাড়ি ছেড়ে ভাইয়াকে নিয়ে একা থাকতেন না। আমি খেয়াল করেছি ভাইয়াকে খুব ভালোবাসেন ভাবি। শুধু নিজের করে একান্তে রাখতে চান। যাকে ওভার পজেসিভনেসও বলা যায়। ভাবির মেন্টালি প্রবলেম আছে কিনা জানি না। তোহাস ভাইয়ার সাথে তো আপনার কথা হয়। আপনি কিছু জানেন। অনেক কিছু জানি। সেই জানাতেই আজ ভাইকে চৌধুরী বাড়িতে আনা। আমি ভাইকে নির্দোষ মনে করি না। মিসেস আরিয়ানা পজেসিভ হতে পারে কিংবা মানসিক দিক থেকে বিক্ষিপ্ত, তাই বলে ভাইও কি তেমন না। কিন্তু পরিবারকে এক করা আমার কর্তব্য মনে করি আমি। ছেলে হিসেবে বাবাকে কি দিয়েছি? হাজার লাখ টাকা ইনকাম করে দিলেও বাবা মায়ের ঋণ আমি শোধ করতে পারবো না। কিন্তু যেটা করলে তারা প্রকাশ্যে না হোক মনে মনে তৃপ্তি পাবে সেটা আমি করব। বাবা আজ যতই অভিমান প্রকাশ করুক তিনি মনে প্রাণে চেয়েছেন তোহাস ভাই চৌধুরী বাড়িতেই ওনার চোখের সামনে থাকুক। শ্রেয়ার কণ্ঠে ভারী বিস্ময়। প্রশ্ন করল, সত্যিই ভাবি মানসিকভাবে বিক্ষিপ্ত? তুর্য গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর করল, হ্যাঁ।
মিসেস আরিয়ানার বাবা বিয়ে করেছিলেন। প্রথম মা মারা যায় হুট করে। জ্বর আসে। দীর্ঘদিন জ্বরে ভুগে বিনা চিকিৎসায় মারা যান। এতে ওনার বাবার অবহেলা ছিল। বউয়ের প্রতি টান ছিল না বললেই চলে। তারপর বাবা দ্বিতীয় বিয়ে করলে আমাদের সমাজে অহরহ যা দেখা যায়, সেটার শিকার হন তিনি। 6 বছর বয়স থেকে দিন রাত সৎ মায়ের অত্যাচার। ওনার 12 বছরের মাথায় বাবা ও সৎ মা দুজনেই অ্যাক্সিডেন্টে প্রাণ হারান, সাথে 3 বছরের ছোট্ট ভাই। সৎ ভাই কিন্তু একটা ভীতি খুব ভয়ঙ্কর ভাবে নিজের মধ্যে পোষণ করেন তিনি, এবং তা হলো সৎ মা মানেই খারাপ। বলতে গেলে এটা ওনার মানসিক রোগে পরিণত হয়। সেই থেকে এমন। যেদিন জেনেছে তোহাস ভাইয়ের সৎ মা আছে সেদিন থেকেই একটু একটু করে তাকে আলাদা করে ফেলেছে। ভয় পেতেন ভাইকে হারানোর। ভাবতেন আমরা সবাই খারাপ, কেউ তোহাস ভাইয়ের আপন না। তার জন্য শুধু ভাইকে আপন ভেবে সবার থেকে আলাদা করে ফেলা। মিসেস আরিয়ানার ভাষায় যাকে বলে আগলে রাখা। ভয় মানুষের মনে এমনভাবে বাসা বাঁধতে পারে, সত্যিই তো মুদ্রার এপিঠ ওপিঠ থাকে। আরিয়ানার ভীতিটা ভুল না, তবে ওর এই ভীতি কতজনের সুখ কেড়ে নিয়েছে। বাবা মা ছেলের মধ্যিখানে তুলেছে দেয়াল। অস্ফুট নড়ে উঠল শ্রেয়ার দুষ্ট। জিজ্ঞেস করল, আপনি এসব কবে জেনেছেন? তুর্যর রাগে মাথা গরম হয়ে উঠল। এই মেয়ে কি দেখছে না সে ড্রাইভ করছে? সাধে কি গাধি বলে? রাগ সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলল, এটাই আপনার প্রশ্নের শেষ উত্তর দেব। এরপর আমার ড্রাইভ করা অবস্থায় আর একটা প্রশ্ন করলে সোজা হামলা। শ্রেয়া শুকনো ঢোক গিলে। তুর্যর এক পলকের রসপূর্ণ চক্ষুদয়ের চাহনি পড়ে ওর কম্পনরত ওষ্ঠে। প্রশ্ন করবে না আর? একদম না। কর্ণধারে ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। তোহাস ভাইয়া কানাডা গিয়ে আস্তে ধীরে বুঝতে পারে। মিসেস আরিয়ানার এ বিষয়টা বিয়ের আগে ধরতে পারেনি ভাইয়া। পারবেই বা কিভাবে? তখন তো আর আরিয়ানাকে মায়ের মুখোমুখি করা হয়নি যে ভিতরকার সেই ভীতি জেগে উঠবে। পরে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়। এখন আগের থেকে কিছুটা নরমাল। তবে ওনার ভালোবাসা ভয়ঙ্কর বলতে হবে। ইস, আমার বউটা যদি এমন হতো। শেষমেশ তুর্যর ফিচেল মাখা স্বরে লাজুক হাসে শ্রেয়া। ও ভালোবাসে। মারাত্মকভাবেই ভালোবাসে। তার মানে এই নয় আপনজন থেকে দূর করে রাখবে। মনে মনে ঠিক করে নিল, আরিয়ানাকে বুঝাবে ও। যত্ন করেই বুঝাবে। ওর অতীত বলবে। আপনজনের সান্নিধ্য কত মধুর হয় সেটার মর্মার্থ বিশ্লেষণ করবে। মাঝে মাঝে একজন সঠিক বুঝো দাতার অভাবে মানুষের অনেক ভুলই ঠিক মনে হয়। পৃথিবীতে সকল মানুষ পারফেক্ট হয় না। ড্রয়িং রুমে বসে আছে সবাই। বৃষ্টি মাথায় নিয়েই আসতে হলো উকিল সাহেবকে। উকিল সাহেব আবার নুরুল চৌধুরীর বন্ধু বলে কথা, তাই এক ডাকেই কাগজপত্র তৈরি করে চলে এলেন। মেহরিমা রুম ছেড়ে বেরিয়েছেন। ত্রিহার সাথে হাতে হাতে নাস্তা রাখছেন উকিল সাহেবের সামনে। কাতর দৃষ্টিতে মায়ের দিকে তাকালো তোহাস। তখন চেয়েও পারেনি দরজায় একটা টোকা দিতে, মায়ের সম্মুখীন হতে। কি বলে ক্ষমা চাইবে? কিভাবে শুরু করবে কথা? আদৌ সে কি মেহরিমা চৌধুরীর সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে? অভ্যন্তর জ্বলছে তার। পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সকল অনুভূতি। মেহরিমা একবারও ফিরে তাকায়নি তার দিকে। তুর্য কাপড় পাল্টে ভেজা চুলে হাত বুলাতে বুলাতে নেমে আসলো। তার পিছন পিছন শ্রেয়া ও প্রিয়। যেহেতু সম্পত্তি ভাগ হবে নুরুল চৌধুরীর আদেশ মোতাবেক সবাই আছেন। আরিয়ানা উপর থেকে চেয়ে আছে। এ সংসার, এই বাড়ির একটা ইটও ওর চায় না। তোহাস ওকে জোর করে নিয়ে এসেছে। ও শুধু তোহাসকে নিয়ে, তিতিশাকে নিয়ে সুন্দর ছোট একটা পরিবার চায়। সবাইকে ভয় হয়। সারাক্ষণ মনে হয় তোহাস, তিতিশাকে ছিনিয়ে নিবে সবাই। সোফায় বসে তুর্য তার মতামত রাখল। বলল, আমাকে ততটুকু সম্পত্তি দিলেই চলবে যতটুকু দিলে আমি, আমার বউ, ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার মাথা গুজার ঠাঁই হবে। বাকি সব আয়ুষও ভাইকে দিয়ে দিন। হিসেবে আয়ুষ বেশি পাও না। কারণ চাচার ভাগের তার অংশীদার কেবল সে। আর আমাদের অংশ থেকে ভাইকে বেশি দিন। আয়ুষ হেসে উঠল। হেসেই বলে, আমি রাক্ষস না ভাই। কোনোমতে লেকচারারের চাকরিটা করে যেতে পারলেই চলে। তোহাস ভেঙে পড়ে ভিতর থেকে। সহ্য হচ্ছে না ভাগ বন্টন। সোফা ছেড়ে দাঁড়িয়ে বহু কষ্ট বলে উঠল, আমাকে তোমার সাথে থাকতে দিলেই হবে বাবা। সম্পত্তি লাগবে না। এসব ভালো লাগছে না আমার। পরক্ষণেই মেহরিমার সামনে গিয়ে দাঁড়ায়। মৃদু হাসলেন মেহরিমা।
বললেন, নিয়ে নাও। তোমার যদি আমার উপস্থিতি খারাপ লাগে আমি চলে যাব। তবুও থাকো এখানে। অশ্রুকণা দলা পাকিয়ে স্বর্ণালী রোধ করে বসে তোহাসের দৃষ্টি হয় নিচু। মিনিট কয়েক কাটতেই সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে থেমে থেমে ক্রন্দন মিশ্রিত গলায় বাক্যগুলো উচ্চারণ করে। তোমার কাছে ক্ষমা চেয়েও আমি শান্তি পাব না মা। কিছু ভুলের কখনোই ক্ষমা হয় না। অনুশোচনা নিয়েই আমি তোমাদের সাথে থেকে শাস্তি ভোগ করতে চাই। মা ডাক মধুর। আমাকে জন্ম না দিলেও যেমন আপন করে বড় করেছ তেমনি আরিয়ানাকে আল্লাহ সেই পরিস্থিতিতে ফেলেছে। ও হয়তো অসুস্থতার জন্য এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। কিন্তু সেও জন্ম না দিয়েও মা। নিজের অন্যায় বুঝার জন্য এর থেকে সুন্দর আর কি হতে পারে। তরতর করে গরম নোনতা জল নেমে গেল আরিয়ানার কপল বেয়ে। শ্রেয়া সহ সকলে স্তব্ধ। কি বলছে তোহাস? মেহরিমার কণ্ঠ থরথর করে কেঁপে ওঠে। গলায় ভেজা ভেজা ভাব। চোখের চাউনিতে দ্বিধা, অসহায়ত্ব। তিনি কখনো এমন চাননি। এমনকি আজ অবধি মনে মনেও একটা খারাপ ভাবনা আনেননি তোহাসের জন্য। বরঞ্চ প্রাণ ভরে দুহাত তুলে শুধু তার মঙ্গল কল্যাণী চেয়ে গিয়েছে। এ বাড়িটা পুনরায় ভরে উঠুক তা চেয়েছে। নুরুল চৌধুরীর মুখের দিকে আর চোখে তাকালেন। তার মুখভঙ্গিও স্বাভাবিক নয়। প্রবল উত্তেজনা, চিন্তা স্পষ্টত। মেহরিমা সাবলীল গলায় বললেন, তিতিশা তো আরিয়ানারই মেয়ে। আরিয়ানার মেয়ে কিন্তু ওর গর্ভ থেকে জন্ম নেয়নি। তিতিশা সারোগেট বেবি। মিসক্যারেজের পর জটিলতা দেখা দেয় আরিয়ানার। ডাক্তার জানান আরিয়ানার গর্ভ বেবির জন্য উপযুক্ত নয়। এতে অত্যন্ত রিস্ক। তাই অন্য মাধ্যমে বেবি নিতে বাধ্য হই আমরা। সবাই বাবা মা হতে চায়। আমরাও চাই। সে কারণে সারোগেসি পদ্ধতি ব্যবহার করি। তিতিশা আরিয়ানার মেয়ে কিন্তু অন্যের গর্ভে জন্ম নেওয়া। এটা পর হওয়ার মতো না। আমিও তো অন্য কারো গর্ভের। তবুও তুমি আমাকে আপন করেছ। তিতিশার বেলায়ও ঠিক তা। আরিয়ানা মানসিক দিক থেকে অসুস্থ সেটা আমি কানাডা যাওয়ার পর টের পাই। এখানে ওর দোষ নেই। সম্পূর্ণ অপরাধী আমি। একটা মেয়ে বললেই কেন আমি মায়ের স্নেহ ত্যাগ ভুলে তার মোহে ভেসে যাব? তার মানে ঘাটতি আমার মাঝে রয়েছে। আমি এ বাড়ি ছেড়ে হাড়ে হাড়ে টের পেয়েছি আপনজনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কতটা কষ্ট হয়। দয়া করে সম্পত্তি ভাগ করতে হবে না, আমাদের এই বাড়ির এক কোণায় রাখলেই হবে মা। তবু আমার আর কিছুই চাই না। কথাগুলো বলে তোহাস নুরুল চৌধুরীর দিক ছলছল দৃষ্টি মেলে ধরে পুনর্বার বলে, কিছু লাগবে না বাবা। শুধু শোধরানোর সুযোগটুকু দিলেই চলবে। আমরা আমাদের শাস্তি পেয়েছি। আরিয়ানার সুস্থ হতে সময় লাগবে। ওকে একটু সময় দিও। তোমরা ওর ব্যবহারে কষ্ট নিও না প্লিজ। তোহাস নিজের কথা ব্যক্ত করে উপরে চলে এলো। দেখল আরিয়ানা চক্ষুকুটরে জল নিয়ে ঠোঁটে ঠোঁট চেপে চেয়ে আছে। হাতের মুঠোয় পুরে রেখেছে ওড়নার কিছু অংশ। তোহাসের বুকটা ধক করে উঠল। সে নিরুপায় ছিল। ভীষণ অসহায়। একদিকে পরিবার, অন্যদিকে স্ত্রী। আরিয়ানার কথা মোতাবেক তাকে সম্মান দিয়ে বাড়িতে এনেছে, তবুও মেয়েটা থাকতে চাইছে না। এখানে এসে বারংবার ভয় সেটে যাচ্ছে। হারিয়ে ফেলার ভয়। ওর হাতটা ধরে রুমে নিয়ে এলো। দরজা লাগিয়ে ওকে বিছানায় বসালো। নিজে বসে নিচে। বিছানায় তিতিশা নিশ্চিন্তে ঘুমে মগ্ন। যদি মেয়েটার ঘুম ভেঙে যায়। সে কারণবশত তোহাস নিচু, মোলায়েম স্বরে বলল, তোমাকে বুঝাতে বুঝাতে হাঁপিয়ে গেলাম, তবুও আমি তোমাকেই চাই। শুধু তোমাকে না, আমার পরিবারকেও চাই। তুমি তো আমাকে খুব ভালোবাসো। বিশ্বাস করো আমাদের কেউ কেড়ে নিবে না, কেউ না। একবার তো তোমার জন্য সব ছেড়েছি। এবার না হয় আমার জন্য এখানে থাকো। প্লিজ। আরিয়ানা নিরুত্তর। আখিপল্লব নড়ছে তিরতির করে। হয়তো রোদন আটকানোর প্রয়াস। তোহাস নিজের সুপুষ্ট হাতের বৃদ্ধাঙ্গুল আলতো, খুব আলতোভাবে ঘষে দিল কোমল ত্বকে, চোখের নিচের কালো অংশে। এই যে ওর সামনে মেয়েটা বসে আছে। একদিন হয়তো তারও আপনজনের সান্নিধ্যের আশা ছিল, কিন্তু কিছু মারাত্মক, নিকৃষ্ট ভীতি ওর মনের মায়া, ভালোবাসা অতল গভীরে ডুবিয়ে দিয়েছে। এখন সে শুধু বুঝে নিজ স্বার্থ। এতেও লুকায়িত আছে ভালোবাসা, মমতা, কিন্তু মেয়েটা সেটা সম্পর্কে অবগত নয়। মেজে ছেড়ে আরিয়ানার পাশে বসল তোহাস। ওর মাথাটা বুকের বা পাশে ধরে বলল, একটু কষ্ট করো। তারপর দেখবে এত শান্তি পাচ্ছ যে নিজেই অবাক হয়ে যাবে। পুরনো তুমিকে দোষারোপ করবে আগে কেন এমন ছিলে, কেন আপনজনের সাথে থাকা হয়নি তা ভেবে।
পরিবারের সবার নিকটস্থ আরিয়ানার অসুস্থতার ব্যাপারটা খোলাখুলি করল তুর্য। শুনেই কেঁদে দিলেন মেহরিমা। নুরুল চৌধুরী কেবল দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। উকিল সাহেবকে বিদায় দিয়ে সবাইকে আদেশ করে গুরুগম্ভীর ভাব আটলেন কণ্ঠে। জানালেন সবাই যেন আরিয়ানার সাথে ভালো ব্যবহার করে। আগে বুঝলে হয়তো কিছুটা সুস্থ হতো এতদিনে সে। কিন্তু পরিস্থিতি কারোই অনুকূলে ছিল না। শ্রেয়া অত্যন্ত খুশি হলো শ্বশুর মশাইয়ের আদেশ শুনে। সেও চায় একটা মানুষ যতই খারাপ হোক তাকে একটা ভালো হওয়ার সুযোগ দেবার। তাই বলে বারবার নয়, স্রেফ একবার। ফাতেমা চৌধুরী দুর্বল গলায় বলে উঠল, তোরার যা ভালা লাগে কর। তাও যদি ওই ডাইনি শোধরায়। নুরুল চৌধুরী নম্রকণ্ঠে হাত ছাড়লেন। আম্মা, আম্মা কি কথা কইবি না? তোরার মতন আমার ভিতরে এত দরদ নাই। মেহরিমা ঠান্ডা গলায় বলল, তবুও আপনি কিছু বলবেন না আম্মা? মেয়েটার ভালো ব্যবহার প্রয়োজন। বাহ, তুমি কইতাছ বউ। যাক, তোমার মনটা নরম হইল। আসলে কি জানো, তোমার ছোট পোলার বউটা আস্ত মাখন। তার ভালা ভালা আচরণে বাড়ির সবার, তোমারও মন গলে গেল। আজ আমার নিজের উপর গর্ব হইতাছে এই মাইয়ারে তুর্যর বউ কইরা আইন না। তোমার পোলা বউ পাইয়া এত খুশি, এখনো আমারে একটা ধন্যবাদও দিল না। তুর্য ভুরু কুচকে তাকালো। অধর জুড়ে হাসি। ঠোঁটহীন বাকিয়ে বলল, ধন্যবাদ ফাতু। আমার বউও বলতে হবে। নুরুল চৌধুরী ও আয়ুষের বাবা মুখ লুকিয়ে হেসে উঠে গেলেন। মেহরিমাও ত্রিহাকে নিয়ে রান্নাঘরে গেলেন। দুপুরে তোহাস খায়নি। ফাতেমা ভেংচি কাটল। না না, আপনার বউকে বলেন তার মিষ্টি হাতে আমারে একখানা পান বানাইয়া খাওয়াইতে। রহিমা পাশ থেকে বলল, আম্মা আমি বানাই দেই। রেগেমেগে উঠল ফাতেমা, তোরে বলছি। মৃদু হেসে শ্রেয়া পানের ভাটা আনতে চলে গেল। তুর্যর রসকহীন স্বর, সুযোগে আমার বউকে খাটানো। এই মহিলা পরিবর্তন হবে না। সকলে ড্রয়িং রুম ছাড়লেও ফাতেমা, রহিমা ও প্রিয় রইয়ে গেল। খানিক সময় বাদে শ্রেয়াও আসে পানের ভাটা নিয়ে। ওকে আসতে দেখে ফাতেমা দ্রুত বলল, তাড়াতাড়ি আয় মাইয়া। ওই প্রিয় তুইও আয়। দুজন আমার দুই সাইডে বইয়া পড়। জরুরি কথা আছে তোরা লগে। হতবিহব্বল নেত্রে একে অপর পানে তাকায় প্রিয় ও শ্রেয়া। দুজনেই ফাতেমার দুপাশে বসে পড়ল। মোক্ষম সময় লুফে নিজের কথা পারল সে। ফিসফিস করে বলল, সামনের লাইগা দুজন কি ভাবছিস? পোয়াতি হইতে মন চায় না। আগে আমাদের দাদি শাশুড়িরা কত বুঝাইতো কেমনে জামাইরে আঁচলে বাঁধা যায়, কত কি। এখন তো আপডেট যুগ। বিষম খেলো উভয়। রহিমা কান পেতে শোনার চেষ্টায়। ফাতেমা চৌধুরী যখন মিনমিন করে তখন সাথে বসা মানুষ বাদে কেউই শুনতে পায় না। লজ্জার চিহ্নরূপে রক্তিম প্রলেপ পড়ে শ্রেয়ার সমস্ত মুখশ্রীতে। নাকটা টকটকে লাল হয়ে উঠেছে। প্রিয় এখন হাসছে। মিটমিট হাসি। ফাতেমা ব্যঙ্গ করল। বলল, শরম, হাসি বাদ দেন আপনেরা। যা কইছি মন দিয়ে শুনেন। এই শ্রেয়া এতদিনে এক বাচ্চার মা হইয়া যাইত। আমার সব নাতিদের বাচ্চা কাচ্চা দেইখা মরতে চাই আমি। পদ্ধতিবাদ। জামাই পটাইয়া মা হইয়া যা দুইজন। লজ্জা জলাঞ্জলি দিয়ে দিল প্রিয় তৎক্ষণাৎ। ফাতেমাকে দুই হাতের বাঁধনে জড়িয়ে নিয়ে নির্লজ্জ, আনন্দপূর্ণ গলায় ঈষৎ চেঁচিয়ে ওঠে, আহা! দাদি আপনি একদম আমার ধাঁচের। বাঁচতে লজ্জা রাখতে নেই। উপদেশ মেনে নিলাম। এখন হাবাগোবা চার চোখ লেকচারারকে পটিয়ে মা হয়ে যাব। কপাল চাপড়াতে অভিলাষ যাচ্ছে শ্রেয়ার। এত ঠোটকাটা মানুষের ভিড়ে ও যে কেমন করে এলো। ব্যাপারটা অতীব বিস্ময়ের। অতীব। একটা টিনের চাল দিয়ে পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা নেমে আসবে। সৌন্দর্যে মোহিত করে, নিংড়ে তুলবে দুহৃদয়। একে অপরকে দেখবে উন্মাদ হয়ে দুই জোড়া চোখ। চুম্বকের ন্যায় আকর্ষণ বাড়তেই থাকবে। সেকেন্ড, মিনিট সময়ের পর সময় বৃদ্ধি পাবে ছটফটানি, অন্তরের উচাটন ক্রমশ পাগল করে তুলবে দুজনকে। বিষয়টা সুন্দর না প্রিয়? একদম পাগলকরা। ছাদে দাঁড়িয়ে মধ্য রাত্রিতে চাঁদ দেখছে আয়ুষ প্রিয়। প্রিয়র মাথাটা আয়ুষের চৌড়া বক্ষে ঠেকানো। বদনে তৃপ্তির ছাপ, শান্তি, সুখ। প্রিয় মানুষ পাশে থাকলে সুখ সুখ অনুভব হয়। দূরে গেলেই যেন অশান্তির ঝড়, দাউ দাউ করে অগ্নিস্ফুলিঙ্গ জলে অন্তপুরে। তাই তাকে মানসিক শান্তি বলে অভিহিত করা বেমানান কিংবা ভুল নয়। খুশিতে অক্ষি নিমিলিত করে রেখেছে প্রিয়, আয়ুষ ওর কর্ণ দুয়ারে মুখ ছুঁয়ে বলে। আপনার জোছনা বিলাসের সমাপ্তি কখন ঘটবে? কেন? তোমার ভালো লাগছে না?
ভালো লাগার চেয়ে বেশি কিছু হচ্ছে। প্রিয়র কপালে চিন্তার রেখা পড়ে। উল্টো ঘুরে আয়ুষের চেহারাটা দেখতে চাইলে থামিয়ে দেয় সে। আরো অনেক বেশি শক্ত করে চেপে ধরে বলে, এই অল্প আলোতে আমার ভিতরে কি চলছে বুঝবে তুমি? প্রিয়র চিন্তিত, ব্যগ্র স্বর, এভাবে না হলে কিভাবে বুঝব? বুদ্ধি বাড়িয়ে। আয়ুষের সোজা উত্তর। প্রিয় প্রতিবাদ করে বলল, আমি যথেষ্ট বুদ্ধিমতী। শুধু চশমা পরলেই ব্রিলিয়ান্ট ভাব হয় এমন না। আমার বুদ্ধির সাথে টক্কর নিলে তুমি শূন্য। তাহলে আমার ভিতর এখন কি চলছে বলো? আয়ুষের প্রশ্নে প্রিয় কয়েক পল ভাবল। ঢের ভাবল। পরক্ষণে লাজুক স্বরে বলল, জোছনার চাদরে মুড়িয়ে বউয়ের সঙ্গে গভীর রোমাঞ্চ করার ইচ্ছে। আয়ুষ ফিক করে হেসে দিল। ওর সম্পূর্ণ দেহটা শূন্যে তুলে বলল, তুমি আসলেই খুব বুদ্ধিমতী ও কিউট বউ। এ বাড়িতে আসার 3 দিনের মাথায় নিজ থেকে আরিয়ানা শ্রেয়ার রুমের সামনে এসে দাঁড়ালো। বিছানার উপর থাকা এলোমেলো কাপড়গুলো গুছিয়ে আলমিরাতে রাখছিল শ্রেয়া। আকস্মাৎ নজর দরজায় যেতেই বলে, আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন কেন আপু? ভিতরে আসুন। দোনমনো করে ভিতরে ঢুকে আরিয়ানা। কোলে তিতিশা ওর শাড়ি খামচে ধরে রেখেছে। শ্রেয়া হাত বাড়িয়ে অনুমতি চাইল। ওকে নেই। আরিয়ানার সহজ সরল উত্তর, নাও। হতবাক স্থবির শ্রেয়া। অবাক বেশ। তিতিশা এক প্রকার ঝাঁপ দিয়ে পড়ল ওর বুকে। কিন্তু শ্রেয়ার চমক অটল। ও পরিবর্তন দেখছে। কিঞ্চিত পূর্বের আচরণের অমিল খুঁজে পাচ্ছে আজ আরিয়ানার মাঝে। ওকে মিষ্টি হাসি উপহার দিয়ে আরিয়ানার স্বীকারোক্তি। চেষ্টা করছি তোহাসের জন্য সবার সাথে মেশার। ভালোবাসার মানুষের জন্য ত্যাগ ভালোবাসার মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ। যেমনটা তোহাস ভাইয়া করেছিল আপনার জন্য বাবা মার ভালোবাসার বিসর্জন দিয়ে। তবুও প্রত্যাশা দিন শেষে আপনার মনে তাদের জন্য সম্মান যেন জাগে। সূর্য চলে গিয়েছে। তুমি যাওনি যে? ভার্সিটি অফ। আরিয়ানার প্রশ্নে তড়িৎ গতিতে একটা কথা মনে পড়ে যায় শ্রেয়ার। তাড়াতাড়ি করে বিছানার পাশের পড়ার টেবিলে হেলান দিয়ে রাখা মোবাইলটার দিকে ঘাড় বাঁকিয়ে তাকালো। সূর্য তাকিয়ে আছে গভীর দৃষ্টে। তাজ্জব বনে গেল ও। ভার্সিটি খোলা থাকায় গতকালই চলে যেতে হয়েছে সূর্যর। শ্রেয়ার খারাপ লাগলেও অনুরোধ করে কয়েকদিনের জন্য থেকে যাওয়ার। আসলে এ সময়টা পরিবারের পাশে থাকাই উচিত। ওর জন্য প্রিয় রয়ে গিয়েছে। ইশারায় কাছে ডাকলো সূর্য। টেবিলের কাছে যেতেই কলটা কেটে দেয়। বাকরুদ্ধ শ্রেয়া। এই বলে ভিডিও কলে থাকো এই আবার কাছে ডেকে ফোন কেটে দেয়। নিমিষেই ফোনটা আবার ঝংকার শব্দ সৃষ্ট করে। এবার অডিও কল। আরিয়ানা নিশ্চুপে সবটা দেখছে। খারাপ লাগছে না ওর। ভালোবাসা দেখতে ভালোই লাগে। শ্রেয়া কলটা রিসিভ করে কানে ধরতেই সূর্য অনতিবিলম্বে লঘুস্বরে বলে উঠল, আমার একটা দাঁতের স্পর্শে তুমি কুকড়ে যাও শরমে, অথচ তিতিশা ঘাড়ে খামুচি দিল টেরই পেলে না। ব্যাপার কি বলো তো? আমার বেলায় ইচ্ছে করে বেশি বেশি আদর পাওয়ার জন্য। ধারালো কথাবার্তা সইতে না পেরে চট করে ফোন কেটে দিল শ্রেয়া। হৃদস্পন্দন ক্রমশ উতলা হয়ে উঠছে। এই হেয়ালিপোনা কবে ছাড়বে এই পুরুষ? বুড়ো বয়সে। আরিয়ানাকে সাথে নিয়ে কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে নিচে আসে শ্রেয়া। তিতিশা ওর চেহারার সর্বাঙ্গে ছোট ছোট হাতে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। সোফায় বসে এতিমখানার যাবতীয় খরচপত্রের হিসেব করছেন মেহরিমা ও ত্রিহা। এতকাল যাবৎ এই দায়িত্ব ছিল মাদারের, তিনি একা হাতেই সবটা সামলাতেন। কিন্তু নতুন যেই মাদার এসেছেন তার পক্ষে সম্ভব হচ্ছে না। সবকিছুতে কেমন গরমিল লাগিয়ে ফেলছেন। তাই এই মাসের হিসেবটা নিজেরা করে পরের মাস থেকে একজন বিশ্বস্ত লোক রাখার সিদ্ধান্ত নিলেন নুরুল চৌধুরী। তাছাড়া এখন তোহাস আছে। সূর্য, তোহাস, আয়ুষের উপর এতিমখানার দায়িত্বটা চিরতরে তুলে দিতে চান তিনি। আরিয়ানাকে দেখে মেহরিমা মিহি হাসলেন। শ্রেয়া এবং ওকে হাত ছেড়ে বললেন, দুজন দাঁড়িয়ে কেন? বসো। একটুখানি বিব্রত হলো আরিয়ানা। আসার পরমুহূর্ত হতে সে একটি বারের জন্য মেহরিমার সঙ্গে কথা বলেনি। কেবলমাত্র খাবার টেবিলে নুরুল চৌধুরীর সাথে কয়েকটা শব্দ বিনিময় করে। ব্যাস এতটুকুই। মনের গহ্বরে হাজারো শঙ্কা জাগলেও সেগুলো এক প্রকার দমিয়ে আরিয়ানা হাসল। হাসিটা কেমন চাপা চাপা। ধীর স্থির, মন্থর গতিতে মেহরিমার পাশে বসে পড়ে। সম্পূর্ণ বিষয়টাই বিধে শ্রেয়ার কাজল চক্ষে অধৈর্যরা ক্ষীণ ছড়ায়ও। পুরোপুরি না পারুক আরিয়ানা চেষ্টা তো করছে। চেষ্টাটাই বা কজন করতে জানে।
প্রচেষ্টার অভ্যন্তরে যেতে যেতে কোনো এক সময় গাঢ়ভাবে জড়িয়ে যাবে আপনের মায়। অতঃপর অত্যধিক অসম্ভব ব্যাপার হয়ে উঠবে সেই ইন্দ্রজাল, মোহমায়া কাটিয়ে ওঠা পারে না কেউ। পারে না এমন জাল হতে বেরিয়ে আসতে। সাময়িককালের নিমিত্তে আসলেও অন্তর জ্বলে ওঠে হুটহাট করে, কোনোরকম আগমনী বার্তা না দিয়ে। যেমনটা তোহাসের দ্বারা হয়নি। সেও অনলে জ্বলেছে, আপনজনের টানে ছুটে এসেছে। শ্রেয়ার মানসলোকে কয়েকটা বাক্যের রচনা হয় তৎক্ষণাৎ। শহরতলি জুড়ে মিলন কাহিনীর ছড়াছড়ি থাকুক। কানে কানে বিনিময় করুক প্রণয় মিশেল বাক্য। আকাশে কালো মেঘ নয়, শুভ্র রং থাকুক। হৃদয়ে হৃদয় বিচ্ছেদ নয়, সন্ধি হোক। মেহরিমা চৌধুরীর গলা শোনা যায় পুনর্বার। অত্যন্ত মমতা মাখানো সেই কণ্ঠে। শ্রেয়াকেও বসার জন্য ডাকছেন তিনি। চিত্তপটে অনাবিল শান্তির সমীরণ বয়ে যায়। দিন, কাল, ক্ষণ সকল কিছু বদলে গেল। পরিবর্তন হয়ে গেল কর্কশ আচরণ কোমলতায়। মেহরিমার স্বর্ণালীতে মামা আদুরে ভাব খুঁজে পায় আজকাল শ্রেয়া। দেরি না করে ঝটপট ওনার অন্য পাশে বসে পড়ল। ত্রিহার লক্ষ্যে বলল, আয়ুষী কবে আসবে চাচি? নানুর বাড়ির বেড়ানো শেষ হয়নি। ত্রিহা উত্তরে জানালেন, চলে আসবে আজকেই। ফোনেই তোহাসের আসার কথা শুনে পাগল হয়ে যাচ্ছিল। মা অসুস্থ, তাই ওনাকে নিয়ে আসতে বলিনি। আজকে আমি ড্রাইভারকে পাঠিয়ে দিব ওকে নিয়ে আসার জন্য। তিতিশা ঘাড় কাত করে ক্ষুদ্র আখিদয় নির্নিমেষ চাহনি নিবন্ধ করে রেখেছে মেহরিমার মুখের দিকে। শ্রেয়ার চোখে পড়তেই চুপিসারে তিতিশার হাতের মুষ্টিমে পুরে দিল মেহরিমার শাড়ির একটুখানি অংশ। নিমিষেই আঁচলে টান অনুভব করতেই নিজের পাশে তাকায় মেহরিমা। ওনার মুগ্ধতা ভরপুর দু চোখ দেখে লাল লাল ওষ্ঠযুগল ছড়িয়ে খিলখিল করে হাসে তিতিশা। কি সুন্দর, প্রাণখোলা হাসি। সবার দৃষ্টি আপাতত ওর দিকেই। আঁচল টেনে বারংবার দাদির কোলে যেতে ইচ্ছে প্রকাশে মগ্ন তিতিশা। কিন্তু মেহরিমা নেওয়ার সাহস পাচ্ছেন না। ভীতি জাগে, ভয়ঙ্কর মারাত্মক ভীতি। যদি আরিয়ানা খেপে যায়। ওর যেই মানসিক অবস্থা আকস্মাৎ রেগেমেগে যাওয়া স্বাভাবিক। তাই এখনো তিতিশাকে স্পর্শ করার দুঃসাহস করেননি তিনি। কিন্তু আজ ভাবনার বাহিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে কশ্চিনকালেও ভাবেননি তিনি। না এনেছিলেন এমন প্রত্যাশা কল্পনায় কিংবা স্বপনে। দেহের অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে পড়েছে কারো ছোঁয়ায়। চমকপ্রদ সকলে। আরিয়ানার হাত ওনার হাতের উপর। নিচু কণ্ঠে সে বলল, তিতিশা আপনার কোলে আসতে চাইছে। নিচ্ছেন না কেন আম্মা? নয়নাভিরাম চাউনি শ্রেয়ার। মেহরিমার চোখে অশ্রু টলমল করছে। আম্মা। বিয়ের পর একটা বারও এই সম্বোধন করেনি আরিয়ানা। এত বছর পেরিয়ে এসে আজ করল। ডাকটা কত মধুর। শ্রেয়ার কোল থেকে চট করে তিতিশাকে নিয়ে বুকে জড়িয়ে ফেললেন তিনি। ক্রন্দনরত গলায় বার কতক বললেন, আমার নাতনি, আমার তোহাসের মেয়ে, আমি দাদি হয়ে গেলাম। খুশি, উৎফুল্লতা যেন ওনার সমগ্র সত্তা জুড়ে। আরিয়ানা নিজেকে তটস্থ করে নেয়। এ কদিনে অনেক কথা গুছিয়েছে। এক এক করে আওড়াতে থাকে। আমাকে ক্ষমা করে দিবেন আম্মা। আমি এখনো ঠিক পারছি না। মন বারবার আপনাদের কাছ থেকে সরে যেতে চায়। হয়তো এটা আমার অসুস্থতার কারণে। আমি চেষ্টা করব। অনেক চেষ্টা করব আমার কারণে আর যেন কোনো সম্পর্ক না ভাঙে। আপনাকে মিসক্যারেজের অপবাদ দিয়েছিলাম, এটার শাস্তি আমি পেয়েছি। সেদিন মিসক্যারেজ আপনার জন্য নয়, বরং আমার উল্টো পাল্টা ওষুধ খাওয়ার জন্য হয়েছে। নিজেও বুঝতে পারিনি ছোট থেকে মানসিক রোগী আমি। তোহাস ট্রিটমেন্ট না করাতে নিলে, সাইকিয়াট্রিস্ট নিজ মুখে না বললে কখনোই বিশ্বাস করতাম না। আমার মনে হতো আমি যা করছি সব সঠিক, অন্যরা শুধু ক্যারে নিতে চায়। আপনাকে দেখলে যে কাজ করতো আমার। গলা ধরে আসে আরিয়ানার। পরবর্তী কথাটা খুবই কঠিন। টেনে টেনে বলল, আমার সৎ মায়ের অত্যাচারের কথা মনে পড়ে যেত। তাই কোনোভাবেই মেনে নিতে পারতাম না। দেখলেই মাথাটা ব্যথা করত, সবকিছু এলোমেলো লাগত। ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধের সাথে অন্য ওষুধও ছিল যা প্রেগন্যান্সিতে খেলে ঝুঁকি আমি রাগের চোটে খেয়ে ফেলি। তখনও আমার মনে ভাবনা জাগে আপনার জন্যই এমনটা হয়েছে। আপনাকে দেখে আমার কষ্ট না লাগলে এমন কিছু হতো না। সবকিছুর জন্য আমি দায়ী আম্মা। আপনাদের কষ্ট দিয়েছি আমি, বছরের পর বছর তোহাসকে আপনাদের কাছ থেকে দূরে রেখেছি। আপনাকে দেখলে এখন আমার সৎ মায়ের প্রতি ধারণা পাল্টে যায়। আফসোস হয় আগে কেন আমার চোখে ছাউনি পড়েছিল।
আপনাদের অনেক অনেক খুশি আমি নিজ হাতে ধ্বংস করে দিয়েছি। একটাই অনুরোধ থাকবে আম্মা, আমাকে একটু ভালো হতে দিন। আপনাদের দয়ার হাতটা আমার মাথায় রাখুন। সত্যিই নিরুপায় ছিলাম আমি। হিংসা, অসুস্থতা আমাকে কাবু করে নিয়েছিল। তোহাস এখনো ভালো করে হাসেনি। ও শান্তির হাসি হাসতে পারে না আমার জন্য। ও বোধহয় ভাবে আমি এখানে ভালো নেই। কাউকে ভালো রাখতে পারছে না সে। আমাকে ওর মুখে হাসি ফুটাতে সাহায্য করুন আম্মা। আমিও স্বচ্ছ নির্মল একটা জীবন চাই আপনাদের সাথে। আকুতি মিনতির স্বর আরিয়ানার। অবাধে অক্ষী কার্নিশ হতে জল গড়াচ্ছে। আজ কোনো ছলনা নেই। আছে নিঃসংশয় আবেদন, আপনজনকে খুশি রাখার প্রয়াস। ত্রিহারও চোখ ভরে আসে জলে। মেহরিমা যথেষ্ট শক্তপোক্ত ধাঁচের মানুষ। নুরুল চৌধুরীর চেয়ে এ ঘরের প্রত্যেকটা মানুষকে ভালোবেসেছেন উনি। ভালোবাসার দাবি নিয়ে হাজির হয়নি স্বামীর সান্নিধ্যে। মাথায় একটাই কথা আটকা পড়ে যায়, কোনো এক সময় তার স্বামীর রাজ্য জুড়ে অন্য এক রানীর বসবাস ছিল। চাইলেই হুট করে সেখানে উড়ে এসে জুড়ে বসা সম্ভব নয়। মানুষের মন নামক গৃহে প্রবেশ করতে হয় আস্তে ধীরে। উনিও এমনটাই করেন। তবে তার পশ্চাতে অনেক ধৈর্য, ত্যাগ, বিসর্জন রয়েছে। তিলে তিলে ধাতস্থ হয়েছেন, নিজেকে সামলেছেন, পরিস্থিতি অনুযায়ী শিখেছেন কঠোরতা। এ মুহূর্তেই সূক্ষ্ম নিঃশ্বাস বিমোচন করে বললেন, আর কাঁদবে না আরিয়ানা। অতীতে পড়ে থাকলে শান্তি স্বস্তি কোনোটাই আসবে না মনে। বর্তমান সুন্দর করে তুলি আমরা। আমি সব ভুলে গিয়েছি। তুমিও যাও। মনে রাখবে তুমি ও শ্রেয়া আমার কলিজার কলিজা। তোহাস, তুর্য যেমন আমার কলিজার অংশ তেমন তোমরাও ওদের কলিজার অংশ। এমনটা আমি এমনি এমনি বলছি না। আমার ছেলেদের ভালোবাসা দেখেই বলছি। আমি তোমাদের প্রাণ ভরে আদর দিব, তাতেই আমার ছেলেরা সুখী, সেটা আমি জানি। আমি শ্রেয়ার সাথেও অন্যায় করেছি। দুজনে না হয় এখন আমাকে একজন ভালো শাশুড়ি বানিয়ে দিও মিলেঝুলে। শেষের কথায় হাসির ঝিলিক। শ্রেয়াও আরিয়ানার চোখাচোখি হতেই উভয় একই সঙ্গে সমস্বরে চিৎকার করে ওঠে। বলে, আম্মা আপনি বেস্ট। মেহরিমা চৌধুরী ভাব নিলেন। বললেন, আইনপুত্র বধূরা। প্রিয় সিঁড়িতে থাকা অবস্থায় চিল্লিয়ে বলল, আমার আম্মুও বেস্ট। আর আমিও ওনার একমাত্র ছেলের একমাত্র সুযোগ্য বউ। ঠোঁট দুটো নড়ে উঠল ত্রিহার, একদম। ঢেউ ভাঙা হাসির শব্দে শব্দে মুখরিত চৌধুরীর বাড়ির চার কোণ। সাজবেলা নেমেছিল সবে। তন্মধ্যে এসে বাড়ি মাথায় তুলে ফেলেছে আয়ুষী। মেয়েটা নরম স্বভাবের হলেও বেশ পটু। বিশেষ করে অন্যদের সাথে মিশে যেতে। এসেই আরিয়ানার সাথে ভাব জমিয়ে ফেলেছে। দাবি করেছে ভাইদের সঙ্গে বসে মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা খাবে। তুর্যকেও ফোন দিয়ে বলেছে এক্ষুনি আসতে। কিন্তু ওকে নিরাশ করে দিয়ে সে জানিয়ে দেয় আসতে পারবে না। মনক্ষুণ্ণ, মন খারাপেরা শুধু আয়ুষীর জন্য নয়, আরও একজনের অন্তর্দেশেও এসেছে এবং সেই জন হলো শ্রেয়া। আজ কতদিন সরাসরি দেখে না তুর্যকে। খুব করে বলতে চায় চলে আসুন না। কিন্তু পারে না লজ্জায়। যখনই এটা বলবে তুর্য এমন কথা শোনাবে যেটা হজম করাই হবে কষ্টকর। তার চেয়ে মৌনতাই শ্রেয়। বড় এক বোল মুড়ি মাখা নিয়ে ছাদে এলো শ্রেয়া। পাটি বিছিয়ে গোল হয়ে আরিয়ানা, তহাস, আয়ুষ প্রিয় বসে আছে। আয়ুষী বসেছে দু ভাইয়ের মধ্যবর্তী স্থানে। ঘোর রজনীর প্রহর চলছে। মধ্যরাত্রিতে মুড়ি মাখা খাওয়ার বিষয়টা তাও তন্দ্রা একপাশে ফেলে খুবই আশ্চর্যজনক। তবে বেশ মজারও। বলটা সবার মাঝে রেখে ও বসতে নিল প্রিয়ুর পাশে, কিন্তু পারল না। তহাস বাধা দিয়ে বলল, ছাদের অপর পাশে ছিলাম এতক্ষণ। মোবাইলটা ভুলে ওইদিকেই রেলিংয়ের উপর রেখে এসেছি। এনে দিবে? এখন মনে হলো। জি ভাইয়া। এখনই নিয়ে আসছি। শ্রেয়া যেতে নিয়েও তীরকেখা নজর ফেলে দেখল সকলে কেমন মিটমিট হাসছে। হাসিগুলো নিঃশব্দ। কিছুই ঠাউর করতে সক্ষম নাও। গোলমেলে লাগছে সবটা। তোয়াক্কা না করে গটগট পায়ে অপর প্রান্তের দিকে হাঁটতে লাগলো। এসেই চক্ষু ছানাবড়া। কাঁপুনি দিয়ে ওঠে সমস্ত তনু। ওষ্ঠদয় ফাঁক হয়ে অস্ফুট বেরিয়ে আসে প্রশ্ন, আপনি? সম্মুখে নির্বিকার ভঙ্গিতে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো মানুষটা। শ্রেয়ার কম্পন মিশ্রিত প্রশ্নটা যেন তার শ্রবণেন্দ্রিয়েই হয়নি। বরঞ্চ ছাই কালার শার্টের উপরের বোতামটা খুলে বলল, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? জলদি আসো। বউকে সারপ্রাইজ দিতে কত কি করতে হলো। নিজের বাড়িতেই লুকিয়ে ছাদে আসলাম। লং জার্নি, সব মিলিয়ে ক্লান্ত। তাড়াতাড়ি কাছে আসো।
বুকে মাথা রেখে একটু ভিতরটা শান্তি করে দিয়ে যাও তো। নয়তো এই ক্লান্তি আমাকে ছাড়বে না মিসেস শুভ্রপরী। আর ক্লান্তি আমাকে না ছাড়লে আমি তোমাকে ছাড়ছি না। স্ট্যাচু হয়ে গেলে কেন? তুমি চাইছো না তোমার জামাইয়ের শান্তি? বড্ড নিষ্ঠুর বউ তুমি শ্রেয়সী। ভিতরটা জ্বলে যাচ্ছে। নিবিড় নির্জন বিভাবরীতে ছাদের অপর পাশ হতে মৃদুমন্দ জ্যোতি আসছে যেন ভেসে ভেসে। চমকিত শ্রেয়ার শিরা উপশিরায় তরঙ্গ খেলা করছে। পুরনো অভ্যেস ক্ষণে ক্ষণে কিংবা আকস্মিক নব্য হয়ে ওঠে। অতিরিক্ত বিস্ময়, ভয় গলায় শুষ্ক শুষ্ক ভাব হয়। কণ্ঠনালী শুকিয়ে কেমন কাঠ কাঠ হয়ে যায়। শ্রেয়ার এই অভ্যেসটা বদলায় না। ধীর গতিতে পদলি ছাদের মেঝেতে ছুঁয়ে এগিয়ে এলো তুর্যর সান্নিধ্যে। বুকটা থরথর করে কাঁপছে। একটা দমকা হাওয়া বয়ে গেল সেই সময়টাতে। এলোমেলো করে দিয়ে গেল ওর কেশগুচ্ছ। অঙ্গ প্রত্যঙ্গ, সর্বাঙ্গে শিরশির অনুভূতি জাগিয়ে তুলে মুহূর্তেই। তুর্যর বুঝিতর সইল না। লাজুক হাসি নিয়ে স্থির নেত্রে নিম্নে তাকিয়ে থাকা শ্রেয়াকে হ্যাঁচকা টানে বুকে মিশিয়ে নিল। হকচকিয়ে গেল ও। নিশ্চল চাহনি পড়ল তুর্যর আংশিক উন্মুক্ত বক্ষে, উতলা হয়ে পড়ল অভ্যন্তর। সমস্ত কায় প্রবল উত্তেজনা। তুর্যর কণ্ঠে উৎকণ্ঠা। মন খারাপ কি কমেছে আপনার? এই যে সারাক্ষণ মন খারাপ করে থাকতেন আমি যাওয়ার পর এটা কি উচিত হয়েছে? আমার বউ থাকবে সদা প্রাণবন্ত। অতীতে কতটুকু হেসেছে, কি পরিমাণ কেঁদেছে তা আমার মাথা ব্যথা নই। আমার সার্থকতা তাতেই যে আমি আমার অর্ধাঙ্গিনীকে কতটুকু সুখে রাখতে পেরেছি। তার হৃদয়স্থলে আমার দ্বারা কতবার হিমশীতল বাতাস বয়ে গিয়েছে, কতবার রক্তাক্ত হয়েছে তাও আমি জানতে চাই। শ্রেয়া দেরি করল না। একটুও না, উদ্বেলিত হয়ে জবাব দিল। একবারও রক্তাক্ত হয়নি। তুর্য তাকালো কপালে ভাঁজ ফেলে। দায়সারাভাবে বাঁকা হেসে বলে উঠল, এটা মিথ্যে। আই হার্ট ইউ। হিট আওয়ার ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্লাওয়ার বেডস। গলায় কম্পন শ্রেয়ার। মুখ উঁচিয়ে অস্পষ্ট কণ্ঠে বলার চেষ্টা করে, কিন্তু ওটা তো আপনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। আর দ্বিতীয়বার সেটা আমার ভালোর জন্যই। তাই বলে অন্যায় ঢাকা পড়ে যাবে। ভালোবাসো বলে সব মাফ। কোমল মনের বউ সামলাতে ঠিক কি পরিমাণ কঠিন হতে হবে বলতো? নাকি শক্তিশালী হতে হবে? এমনিতেই আমার দেহ বলিষ্ঠ। বউ যা কোমলেই দেহেই জোর খাটিয়ে জড়িয়ে ধরলেই পিষে যাবে। শ্রেয়া কথা কাটানোর জন্য ফতাফত জিজ্ঞেস করে বসল, আপনি এত রাতে আসলেন যে? আগামীকাল ভার্সিটি। সমস্যা হবে না। এমনিতেই অনেক ঘন ঘন ছুটি কাটিয়েছেন। চিন্তা কি আমার জন্য নাকি আমার ভবিষ্যৎ টেমাটুমির জন্য? ভ্রুযুগল কুঁচকে প্রশ্নটা করল তুর্য। শ্রেয়া হতবিহ্বল, হতবুদ্ধি। কণ্ঠ গলিয়ে বেরিয়ে আসলো চমক মিশ্রিত ধ্বনি, টেমাটুমি। তুর্য তার বাহুবন্ধনে আবদ্ধ মেয়েটার ললাটে ঠোঁট ছুঁয়ে পার করল কয়েক মিনিট। নিঃশ্বাস ভারী ভারী ঠেকেছে শ্রেয়ার। ঢেউ গর্জে উঠছে যেন বক্ষস্থলে। পরক্ষণেই অনুভূত হয় ওষ্ঠ যুগল ধীরে ধীরে ওর সরুনাক খানা স্পর্শ করে অনবরত নড়তে থাকা ঠোঁটের কার্নিশে নেমে এসেছে। ভেতরটা লুব্ধ শ্রেয়ার। স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা। তুর্য প্রখর চাউনি নিক্ষেপ করে ওর সমগ্র বদনে। ফিচেল হেসে কর্ণধারে মুখ নিয়ে বলল, এই যে এভাবে আদর করি এটার ফলাফল আসবে না। ফলাফলগুলোর নাম আপাতত টেমাটুমি। পরে সুন্দর নাম ভেবে দেব। আর মিসেস শ্রেয়সী, আমার বউ, আমার শুভ্রপরী কাল শুক্রবার ভার্সিটি অফ। চাকরি যাবে না, আমাদের ভবিষ্যতের টেমাটুমিও অভাবে ভুগবে না। কিন্তু আফসোস, টেমাটুমির মাকে আদর করতে গেলে তার লজ্জা আমাকে বাধা দেয়। এত লজ্জা রেখে তাদের আনা যাবে টেমাটুমির আম্মা। লাল রঙের সাথে এ মুহূর্তে শ্রেয়ার মুখশ্রীর তুলনা করলে মন্দ হবে না। শক্ত বক্ষে চট করে মুখ গুজে ফেলেছে। ইচ্ছা অনিচ্ছা সব মিলিয়ে নরম ওষ্ঠাধরের স্পর্শ এঁকেছে সেই খোলামেলা বুকের বা পাশে। তুর্য শরীরের সর্বস্ব শক্তি দিয়ে মিশিয়ে নিল ওকে। তারও হৃদযন্ত্রের ক্রিয়া প্রক্রিয়া অস্বাভাবিক হয়ে পড়ল। বলল, তোমাকে ছাড়া থাকতে পারবো না। যেদিন গেলাম সেদিন থেকে ভিতরে জ্বালাতন শুরু হয়। আমার ক্লান্তির অবসান হওয়ার মাধ্যম আমি রেখে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। শ্রেয়া ভুলবশত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ফেলল। নিমেষে ক্ষিপ্র দৃষ্টি ছুঁড়ে মারল তুর্য। ভয়ে কুঁকড়ে গেল ও। আমতা আমতা করে বলে, না, ফেলতে পারেন না। তবুও লাভ হলো না। তুর্য আগুনের শিখার ন্যায় জ্বলে উঠল। ওর ওড়নাটা টেনে নিয়ে নিজের গলায় পেঁচিয়ে পড়ল। কিঞ্চিত থ্রেটের আভাস কণ্ঠে।
কড়া সুর বলে উঠল, ভালোবাসি বলো তবেই ওড়না পাবে, নয়তো সারা রাত দাঁড়িয়ে রোমাঞ্চ করব। ভাই ভাবি আয়ুষী প্রিয় সবাই কিন্তু আরো বাড়িয়ে চড়িয়ে ভাববে। আকস্মাৎ মস্তিষ্ক সজাগ হলো শ্রেয়ার। ও তো এত সময় ভাবেইনি ছাদে উপস্থিত বাকি সবার কথা। লজ্জায় কুকড়ে যেতে মন চাইছে। এখন ওড়না ছাড়া যেতেও পারবে না। ভালোভাবেই দড়িবিহীনই ওকে শক্ত কঠিন বাঁধনে বেঁধে ফেলেছে সুযোগ পেলেই হেয়ালিপোনায় মাতোয়ারা হওয়া এই সুঠাম দেহী পুরুষ। অদৃশ্য বাঁধন অথচ কি কঠিন। উপায়ন্তর না মেলায় মনে মনে সাজিয়ে নেয় বর্ণমালা। বুকের ধূপধাপ আওয়াজ সমেত বলল, ভালোবাসি। তুর্য রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। চেহারায় নির্লিপ্ততা ভাবসাব। প্রশ্ন করল, কবে থেকে? শ্রেয়ার এমনিতেই রুদ্ধশ্বাস অবস্থা, তার উপর তুর্যর বেপরোয়া অভ্যেস। জেনে শুনে ওর সাথে ইচ্ছেকৃত এমন করে। বিয়ে ঠিক হবার পর থেকে। না দেখেই ভালোবাসা। বাহ, বউ আমার রিয়েল লাভার। আই লাভ ইউ টু 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 বউ। শ্রেয়া বেককল বনে গেল। এতবার টু টু টু। আশ্চর্যজনক কাণ্ড। ভারী শরমও লাগছে। প্রতিদিন যেন নতুন করে আবিষ্কার করে ও তুর্যকে। হেয়ালিপোনা গম্ভীরতা মিলিয়ে ভালোবাসা প্রকাশ করে যায় লোকটা। এবার অর্ণা দিন। হাত পাতে শ্রেয়া। তুর্য ওকে অগ্রাহ্য করে কয়েক কদমে ওর পিছনে গিয়ে দাঁড়ালো। তৎক্ষণাৎ মাথায় কিছু অনুভব করল ও। ওড়নাটা জড়িয়ে দিয়েছে ওর মাথায় তুর্য। হাতটা ধরে সাথে করে নিয়ে এলো আড্ডা স্থানে। ওদের দেখে হইচই করে উঠল সবাই। আয়ুষী তো রীতিমতো খিলখিল করে হেসে গেল। ঠিক কতক্ষণ হিসেব করা হয়নি সময়ের। কখনো কখনো বেহিসেবি অনেক কিছুই ভালো লাগে। সেই রাতে আড্ডা হয় জমপেশ। তন্মধ্যে আরিয়ানা সবাইকে সাক্ষী রেখেই তুর্যর প্রতি কৃতজ্ঞতা জানায় ওদের এ বাড়িতে ফিরিয়ে আনার জন্য। ক্ষমাও চায়। বিপরীতে তুর্য কেবল এটাই বলে, মানুষের হৃদয়স্থল কাঁচ ন্যায় স্বচ্ছ হলে ত্রিভুবনের সবকিছু সুন্দর। সেই কাঁচ যদি ঘোলাটে হয়ে যায় আশেপাশের চারিধারের সকল জিনিস কুৎসিত তুচ্ছ। পরের প্রাতঃকালে তোহাস তুর্য হাঁটতে বের হয় বাবার সঙ্গে। দুই ছেলেকে নিজের দুপাশে পেয়ে নুরুল চৌধুরী এখন বেশ সুস্থ হয়ে উঠেছেন। চিন্তা কষ্ট দুঃখ মানসিক অশান্তি একজন সবল মানুষকেও নেতিয়ে দেয়। মানুষটাকে পরখ করলে মনে হয় সে যেন কত কঠিন রোগে ভুগছে, অসুস্থ। এগুলো থেকে মুক্তি পেলেই সুস্থ আর শান্তি। নুরুল চৌধুরীর ক্ষেত্রেও তাই হলো। আজকাল মানুষকে দেখিয়ে তিনি নিজের তাগড়া তাগড়া দুই যুবককে নিয়ে মহানন্দে ঘুরে বেড়াতে পারেন। হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছাকাছি আসে তিনজন। অদূরে মায়া মায়ের কবরটা। তিনজনই অপলক দৃষ্টে তাকিয়ে রইল। কত শত সেকেন্ড যে পার হলো এর মাঝে সে খেয়াল কারোই নেই। মোবাইলটা বেজে উঠতেই তোহাস একটু ঝক্কি দিয়ে ওঠে। মাকে দেখেনি সে, কিন্তু কল্পনায় খুঁজে পায় প্রতিনিয়ত। মোবাইলটা নিয়ে একপাশে সরে আসে। বাবাকে নিয়ে বাড়িতে এসো। উনি ওষুধ না খেয়ে বেরিয়ে পড়েছেন আম্মা এখন বলল। ডায়াবেটিসের রোগী হয়ে এত অনিয়ম করলে চলে? জলদি এসো। হুমকিধামকি দিয়ে আরিয়ানা টুক করে কলটা কেটে দিল। তোহাসের মনটা ছেয়ে যায় প্রশান্তিতে নিমিষেই। এক রাতেই আরিয়ানা নিজেকে আরো পাল্টেছে। তুর্যর কথাটা মাথায় অত্যন্ত সুন্দরভাবে গেঁথে নিয়েছে। পরিষ্কার হৃদয়ের হতে হবে। হৃদযন্ত্রে কোনো রকম ভেজালের অস্তিত্ব রাখা যাবে না। কেননা মেদিনীর সবটা মুগ্ধ হয়ে সুন্দর চোখে অনুভব করতে হবে। তোহাস ফিরে এসে বলল, বাবা বাড়িতে চলুন। দেহের কোনো এক অংশে পুরনো অনুভূতিদের উচাটন ক্রমশ বেড়ে গেল। কিছু বলতে পারলেন না নুরুল চৌধুরী। উনি দুহাত অনুচ্চ অর্থাৎ সামান্য উঁচিয়ে দুই ছেলের কাঁধে রাখে। রাশ ভারী গলায় বলে, ভালোবাসা আগলে রেখো দুজনে। ফাতেমা চৌধুরী প্যাসেজওয়েতে লাঠির ঠক ঠক শব্দ তুলে এগোচ্ছিল। হুট করে তার চোখে বিধে প্রিয়র চুমু খাওয়া। তড়িৎ বেগে দুইবার চুমু খেল মেয়েটা আয়ুষের খসখসে গালে, খোঁচা খোঁচা দাড়ির উপর। লজ্জায় উল্টো ঘুরে ঘরের দিকে হাঁটা ধরল। বিড়বিড় করল, প্রেম করব স্বামীর লগে, দরজা দা লাগাইয়া করব না। শরম নাই। রহিমা খালা ফাতেমা চৌধুরীর রুমেই ছিল। হাতের ঝাড়ুটা ফেলে দৌড়ে এসে বলে উঠল অস্থির গলায়, কি বিড়বিড় করেন আম্মা? বেজায় বিরক্ত ফাতেমা। রাগে গোজগোজ করল, তুই একটা কানপাতা বেডি। সব হুনা লাগব তোর। বিড়বিড় করছি তোরে লাথি মেরে কই পাঠামো ওই বিষয়ে। এডি কি কন আম্মা? আমি কি করছি? করছো নাই?
কিন্তু এখন আমার মাথার উপর নাচতেছোস। যা চা লইয়া। চা খামু। আনতে হবে না, রহিমা খালা বসুন। আমি এনেছি দাদি। আদুরে, নম্র কণ্ঠস্বরটা শুনে কান খাড়া হয়ে ওঠে ফাতেমা চৌধুরীর। মুখ ঘুরিয়ে দেখে আরিয়ানা চায়ের কাপ হাতে দরজায় দাঁড়িয়ে। ঠোঁটে মিষ্টি হাসি ঝুলানো। উনি ভূত দেখার মতন করে বিস্ময়কর দৃষ্টিতে তাকালো। নিচু কণ্ঠে বলল, তুমি? আরিয়ানা প্রশ্নটা উপেক্ষা করে এগিয়ে এলো। মেহরিমা শিখিয়ে পড়িয়ে দিয়েছে কিভাবে দাদির মন জয় করতে হবে। চায়ের কাপটা এনে টেবিলের উপর রাখল সে। নিচে যেতে আপনার কষ্ট হবে তাই উপরেই নিয়ে আসলাম। বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কথাগুলো ফাতেমা চৌধুরীর নিকট। কণ্ঠে দৃঢ়তা টানে। তোমার হাতের চা খাবো না। কেন? বিরস স্বর আরিয়ানার। যদি কিছু মিশিয়ে আনো। গটগট করে কাপটা হাতে তুলে নিজে চুমুক বসালো আরিয়ানা। তৎপরে বলল, বেঁচে আছি দাদি। আমাকে সুন্দরভাবে আপনাদের সাথে বাঁচার সুযোগ দিন। কয়েক পল ভেবে ফাতেমা চৌধুরী বলে উঠল, দিমু। এখন চায়ের কাপটা দাও। বরবাদ তো কইরা দিলা। এইডাই খাইয়া লই। আরিয়ানা স্মিত হাসল। সেই হাসতেই যেন মুক্ত ঝরছে। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে দেখল নিষ্পলক অক্ষিতে ফাতেমা চৌধুরী ও রহিমা। কুরবানির ঈদ পালনের জন্য সম্পূর্ণ চৌধুরী পরিবার গ্রামে এলো। বিশাল বর্ষর একটা গরু কিনেছেন চৌধুরী সাহেব। এই প্রথম ছেলে, পুত্রবধূ নিয়ে গ্রামে ঈদ পালন। গ্রামে বহু বছর না আসায় আগের আধাপাকা, উপরে টিনের চাল দেওয়া দুটো ঘর রয়ে গিয়েছে। উঠোন পেরিয়ে এই ঘর থেকে ওই ঘরে যেতে হয়। মাঝে মধ্যে আসলে মানুষ থাকবে ভেবে এরকম ঘর তুলে রাখা। কিন্তু ব্যস্ত জীবন ফেলে রেখে গ্রামমুখী হয় কজন। মেহরিমা বেতের মোড়ায় বসে তিন পুত্রবধূর আলামত দেখছেন। তিনজনেই জেদ ধরেছে আজ শিল নোড়ায় মশলা বাটার, শহরে ব্লেন্ডারে কাম চালিয়ে এখন কাঁচা হাতে এসব কি পারবে। তবুও প্রবল চেষ্টা তিনজনের। শ্রেয়া এক প্রকার যুদ্ধই চালাচ্ছে। যে করেই হোক দারচিনি একদম মিশ করেই সারবে ও। ত্রিহা বার কতক বলেছে প্রিয়কে এসব ছেড়ে ঘরে গিয়ে বিশ্রাম নিতে, কিন্তু শুনতে অপারগ। এখানে এসে রহিমা খালার একজন সখী হলো, তার নাম কুসুম। কুসুম খালা বলেই ডাকে সবাই। পাশের বাড়িতেই থাকেন তিনি। উনি তিনজনের উদ্দেশ্য বলে উঠলেন, আজকাল এমন বউ পাওয়াই যায় না। আমার পোলার বউদা সারাদিন খায় আর ঘুমায়। তোমাগো মতো শহর থাইকাই তো প্রেম কইরা বিয়া কইরা আনছিল আমার পোলাটা। নিজের ঘরের সব তেতো, পরের ঘরের সব মিষ্টি। মহিলার কথার পৃষ্ঠে হাসি মুখে বলে উঠলেন মেহরিমা। কথার মারপ্যাচ বুঝতে পেরে শ্রেয়া নিঃশব্দে হাসল। কে জানে কুসুম খালা বুঝল কিনা। কি নীরবে তীরটাই না ছুড়লেন মেহরিমা চৌধুরী। শিল নোড়ায় মশলা বেটে হাতের অবস্থা নাজেহাল আরিয়ানার। তবুও আনন্দ পেল ও। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাতের খাবার উঠোনের এক পাশে গর্ত করে চুলো বানিয়ে রাধা হবে। ইতোমধ্যে ইট দিয়ে চুলা বানানোর কাজ সমাপ্ত। শ্রেয়া খয়েরি রঙের শাড়িটার আঁচল মাথায় টেনে কেরোসিনের বোতলটা নিয়ে এলো। তুর্য ওর হাত থেকে বোতলটা নিয়ে অভিজ্ঞদের মতো ঝটপট আগুন জ্বালিয়ে ফেলল। বহ্নি শিখা বাড়ছে। তুর্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পরনের কালো শার্টটা ঘেমে একাকার। শ্রেয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে লঘুস্বরে বলে উঠল, তোমাকে সবসময় নতুন বউ বউ লাগে কেন? এই যে টুকটুকে লাল খয়েরি শাড়ি পরে মাথায় ঘোমটা টানলে মনে হচ্ছে আমার সদ্য বিয়ে করা বউ। বুকের বা পাশটা ধোক করে ওঠে। তোমাকে একটু না দেখতে পেলে মন চায় এপাশের হৃদয় নামক অঙ্গটা আমি আগুনে পুড়িয়ে ফেলি। ভালোবাসি আমার শুভ্রপরী। শ্রেয়া চারপাশে এক নজর মেলে তুর্যর গা ঘেঁষে দাঁড়ালো। ধিমেতালে হাতে হাত রাখল। মুষ্টিবদ্ধ করে ফেলল তুর্য তাৎক্ষণিক। মোহনীয় স্বরে বলল শ্রেয়া, আমি আপনার সাথে মিশে থাকব। চিরকাল থাকব। সমাপ্ত। গল্প, সন্ধি হৃদয়ে হৃদয়ে। লেখনীতে আশরিফা সুলতানা জেবা। অন্তিম।